ঘটনায় চলে যাই। এই ঘটনাটি আসলে এক্স্যাক্ট কোন সময়ে ঘটেছিল এটা বিধান মামা ওভাবে বলতে পারেননি। এটা হয়তো বা মহান মুক্তিযুদ্ধের আগেও হতে পারে বা কিছু সময় পরেও হতে পারে। তো ওই বাবুখালী গ্রামে একটা পরিবার বসবাস করতেন। তো ওই পরিবারের যিনি কর্তা তার নাম ছিল হচ্ছে জহর। উনি যখন ছেলেপেলেদেরকে মোটামুটি বড় করছিলেন, ওনার একটা ইচ্ছা ছিল যে বাচ্চাদেরকে উনি লেখাপড়া করাবেন, কৃষিকাজের সাথে ইনভলভ করাবেন, এমনটা ওনার আসলে পরিকল্পনায় ছিল না। ওই চিন্তা থেকে উনি ভাবলেন যে উনি গ্রামে থাকবেন না, ওনার যে ভিটাটা আছে এটা বিক্রি করে দিয়ে শহরে চলে যাবেন। উনি এক্স্যাক্ট কোথায় গিয়েছিলেন, উনি কি ভারতে চলে গিয়েছিলেন নাকি বাংলাদেশেরই কোনো একটা জেলায় চলে গিয়েছিলেন, এই বিষয়ে আসলে বিস্তারিত জানা যায় না। অনেক আগের ঘটনা তো, হাতে গোনা কয়েকটা নাম এক্স্যাক্টলি জানা গেছে। এছাড়া এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত বেশ কিছু নাম এটা জানা যায় নাই বা বিধান মামা সেটা বলতে পারেন নাই। তো এই যে জহর, ওনার নামটা ঠিক আছে। উনি ওই চিন্তা থেকে ওনার ভিটাটা ওনারই আপন চাচাতো ভাইয়ের কাছে বিক্রি করেন। চাচাতো ভাইয়ের নামটা জানা যায় নাই। চাচাতো ভাই উনি যখন এটা কিনলেন, কিনে পড়েছেন একটা বিপদে। কারণ হচ্ছে ওনার আর্থিক অবস্থাও এতটা ভালো ছিল না, জহরের আর্থিক অবস্থা ভালো ছিল। উনি আসলে চেয়েছিলেন যে উনি দূরে কোথাও চলে যাবেন আর কি, বাচ্চা কাচ্চাদেরকে লেখাপড়া করাবেন এই চিন্তা থেকে। তো যার কারণে যে দাম পেয়েছেন সেই দামেই আপন চাচাতো ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছেন। চিন্তা করেছেন যে নিজেদের লোকের কাছেই তো আছে, তো সমস্যা কি, কম বেশি যাই দিক একেই দিয়ে যাই। এখন ওই যে চাচাতো ভাই উনি এটা কিনে পড়েছেন একটা বিপদে, এই কারণে যে ওনার কিন্তু আর্থিক অবস্থা এতটা ভালো ছিল না যে এই যে ভিটাটা, এই ভিটাটা কেনার পর এটা ভালো করে রক্ষণাবেক্ষণ করবেন। বেশ বড় একটা জায়গা নিয়ে বসত ভিটা ছিল, গাছপালা ছিল, পুকুর ছিল। এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য তো, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তো লোক লাগে। উনি এই লোকটা কোথায় পাবেন, এই খরচটা কীভাবে বহন করবেন, এটা ওনার জন্য একটা কঠিন ব্যাপার ছিল। উনি কেনার পর ঠিকঠাক মতো তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছেন। এটা তো এমন না যে কয়েক শতাংশ জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম, বিস্তীর্ণ জায়গা নিয়ে এই ভিটাটা ওই জহর যিনি তিনি এটা করেছিলেন। এদিকে ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারছেন না। ওখানে যে ঘর বাড়িগুলো ছিল, মধ্যে মাটির ঘর ছিল, এই ঘরগুলো আস্তে আস্তে ভেঙে পড়ে যাচ্ছে। পুকুরের আশেপাশে ঝোপ জঙ্গল হয়ে যাচ্ছে, আগাছা হয়ে সব কিছু একাকার হয়ে যাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে, মোটামুটি 1 বছরের মধ্যে এইটা একটা পরিত্যক্ত বাসা হিসাবে মানে সবার কাছে পরিচিতি পেয়ে যায়। এদিকে এই ভিটাটা কেনার পর তার একটা গলার কাটা হয়ে গেছে, ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারছেন না, কি করবেন না করবেন উনিও বুঝতে পারছেন না। এর মধ্যে হয় কি, গ্রামের লোকজন বেশ কিছু বিষয় কিন্তু তারা দেখতে পান। এমনটা না যে জহরের ভিটা একদম নির্জন জায়গায়, তা কিন্তু না, লোকালয়ের মধ্যেই, মানে গ্রামের মধ্যেই। জহরের ভিটার পাশ দিয়ে কিন্তু রাস্তা ছিল। যখন লোকজন যেত ওই দিক দিয়ে, বিশেষ করে যখন ওই জহর সাহেব চলে গেছেন তার চাচাতো ভাইয়ের কাছে বিক্রি করে দিয়ে, 1 বছরের মতো প্রায় হয়ে গেছে, তখন লোকজন খেয়াল করতো যে রাতের বেলা বড় বড় আগুনের গোলা এসে এই জহরের ভিটার বাগানের ভিতরে পড়ে, কখনো কখনো পুকুরের পানির মধ্যে পড়ে যায়, মানে পানির মধ্যে ঢুকে যায়। তো এরকম কিন্তু দেখতো। এরপরে বেশ কয়েকজন সেম ঘটনা দেখে ভয় পেয়েছে। সেটা হচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে জহরের ভিটার একটা আম গাছের দিকে তাদের নজর গেছে রাতের বেলা। একজন যে দেখেছে তা না, অনেক লোক দেখেছে। অনেক লোক দেখেছে বলতে আলাদা আলাদাভাবে যেমন দেখেছে, আবার একসাথে কয়েকজন আছে এমন অবস্থাও তারা দেখেছে যে দুটো লম্বা লিকলিকে পা ডাল থেকে ঝুলে আছে, সুন্দর করে পা দোলাচ্ছে, কিন্তু বডিটা যে কোথায় এটা বোঝা যাচ্ছে না। শুধু কোমর থেকে নিচের অংশটা দেখা যাচ্ছে, উপরে কোনো বডি দেখা যাচ্ছে না। এরকম দৃশ্য দেখে কিন্তু অনেকেই ভয় পেয়েছে। একটা সময় মানুষের মুখে চাউর হয়ে গেল এই জহরের ভিটায় ভূতে আস্তানা গেড়েছে। কেউ আর রাতের বেলা ওর আশপাশ দিয়ে সহজে যেতে চায় না। এখন এই যে চাচাতো ভাই উনি তো পড়ছেন আর একটা বিপদে, যখন এটা চাউর হয়ে গেল যে এখানে ভূত প্রেত থাকে, উনি চিন্তা করেছিলেন যে এটা বিক্রি করে দেবেন, কিন্তু 1 বছরের মাথায় এটা একটা ভুতুরে ভিটা হিসাবে যখন পরিচিতি পেয়ে গেল, উনি এখন এটা কার কাছে বিক্রি করবেন? এই তো পড়েছেন একটা বিশাল মুসিবতে, কেউ কিনতে চায় না। এরই মধ্যে হয় কি, কয়েক গ্রাম পরের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ইদ্রিস আলী, ওনার নামটা জানা যায় আর কি। এই ইদ্রিস আলী উনি আসেন। উনি কি করতেন, এই এলাকায় এসে মাঠে কাজ করতেন। উনি কিন্তু ভূমিহীন ছিলেন, অন্যের একটা বাড়িতে থাকতেন, বর্গা চাষি হিসাবে কাজ করতেন, বিভিন্ন জায়গায় জমি বর্গা নিতেন। তো এটা করে করে টুকিটাকি অর্থ করে জমিয়েছিলেন। উনি চিন্তা করেছিলেন, উনি যেহেতু বর্গা চাষ করার জন্য এই এলাকাতে আসতে হয়, এই এলাকায় যদি একটা ছোটোখাটো ভিটা কিনা যায় কেমন হয়। খোঁজ খবর নিতে 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 লোক মারফত খবর পাওয়া গেল যে এই যে জহরের ভিটা যেটা, এটা বর্তমান যিনি মালিক ওই জহর সাহেবের যে চাচাতো ভাই, উনি এটা বিক্রি করবেন।
কারণ ইদ্রিস আলী চিন্তা করলেন যে এত বড় ভিটা, দাম হবে কত, আমি তো এত টাকা দিতে পারবো না, আমার তো কয়েক শতাংশের একটা জমি হলেই হয়, কোনো মতে ছেলে পেলে নিয়ে থাকতে পারি। ওনার একটা বড় ছেলে ছিল, বড় ছেলে বলতে তার বয়স হয়তো বা 10-12 ছিল, একটা মেয়ে ছিল তার বয়স 6-7 ছিল এরকম আর কি, আর ওনার স্ত্রী ছিল, এই 4 জনের পরিবার। উনি চিন্তা করছেন এত বড় ভিটা কিনবো, আমার সামর্থ্য কই, আর এত বড় ভিটা দিয়ে আমি করবোটাই বা কি। তারপর চিন্তা করলেন যে ছেলে মেয়ে তো একসময় বড় হবে, তাদের বিয়ে শাদী দিতে হবে, তো বড় ভিটা হইলে খারাপ কি। কিন্তু সাহস পাচ্ছিলেন না জহর সাহেবের চাচাতো ভাইয়ের সাথে কথা বলার। একজন লোক মারফত উনি কথা বললেন। উনি চিন্তা করেছিলেন যে ওই ব্যক্তি হয়তো বা রিজেক্ট করে দেবে, মানে জমির যে মালিক, কারণ ওনার যেই এক্সপেকটেশন, যে দাম, সেই অনুযায়ী তো আসলে এই ইদ্রিস আলী দিতে পারবেন না। যখন ওই জহর সাহেবের চাচাতো ভাইয়ের কাছে এই বিষয়ে কথা যায়, মানে প্রস্তাব যায়, উনি সাথে সাথে বলে দেন ঠিক আছে ইদ্রিস আলীকে আমার সাথে দেখা করতে বলো। ইদ্রিস আলী দেখা করেন, দেখা করে বলেন যে আমি তো আসলে গরিব মানুষ, অল্প কিছু টাকা পয়সা জমিয়েছি, আমি আস্তে আস্তে আপনাকে টাকা দিব, আমি একবারে দিতে পারবো না, কারণ এত বড় জমি কেনার পরিকল্পনাও আমার ছিল না, আমার অর্থকরীও নাই, যদি টাকা দিতেই হয় আস্তে আস্তে দিব। তখন উনি বলেন তুমি কত টাকা দিতে পারো? তখন উনি একটা টাকার কথা বলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন ওই জহর সাহেবের চাচাতো ভাই। তখন বলেন ঠিক আছে তুমি আপাতত এটা দাও, এরপরে তুমি আস্তে আস্তে দিতে থাকো, সুবিধা মতো তোমাকে জমিটা রেজিস্ট্রি করে দিয়ে দিব। এদিকে না চাইতেই বৃষ্টি এমন একটা অবস্থা হয়ে গেল এই ইদ্রিস আলীর বেলায়। উনি তো রাজি হয়ে গেলেন। প্রথম দিকে বেশ কিছুদিন উনি এই ভিটাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করেছিলেন, কিছু লোক লাগিয়েও পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছেন, নিজেও করেছেন। ওই যে মাটির ঘর ভেঙে চুরে পড়ে গিয়েছিল, ঝোপ জঙ্গল হয়ে গিয়েছিল, সেগুলোর পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন যে করেছেন, উনি কিন্তু কখনোই কোনো স্বপ্নে ইঙ্গিত পান নাই যে খবরদার এই ভিটায় আসবি না, আসলে সমস্যা হবে, এমন কোনো কিছুই কিন্তু হয় নাই। এমনকি কিছু কিছু ক্ষেত্রে গাছ কেটে ফেলতে হয়েছে, এমন কিছু গাছ যেগুলো না কাটলেই না, একদম অন্ধকার হয়ে গেছে উঠোন বা আশেপাশে। তো গাছ কাটার সময় কিন্তু উনি কোনো ধরনের কোনো স্বপ্ন দেখেন নাই, বা যারা গাছ কাটার কাজে নিয়োজিত ছিলেন তারাও কিন্তু কোনো ধরনের ভয় ভীতি পান নাই। দিব্যি স্বাভাবিকভাবেই সব কাজ হয়ে গেছে। সপ্তাহখানেক লেগেছে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এরপর ওই যে ঘর বিশেষ করে মাটির ঘর, যেটা এটা পুরোপুরি ভেঙে ফেলতে হয়েছিল, আবার নতুন করে করতে হয়েছিল, সব কিছু মিলায় কিন্তু সময় লেগেছে। খালি পরিষ্কার পরিচ্ছন্ন করতেই সপ্তাহখানেক সময় লেগেছে, তারপর ঘর তৈরি করেছেন। তো একটা পর্যায়ে যখন থাকার মতো উপযোগী হয়ে যায়, তারপর এই ইদ্রিস আলী উনি ওনার পরিবার নিয়ে উঠে পড়েন। সব কিছু কিন্তু স্বাভাবিকভাবেই যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। ইদ্রিস আলী মোটামুটি কাজকাম যা করছিলেন, ওখান থেকে আয়ের একটা অংশ মাঝে মাঝেই কিন্তু গিয়ে ওই জহর সাহেবের চাচাতো ভাইকে গিয়ে দিয়ে আসতেন, যে এই যে কিছু টাকা নেন। যদিও বা একটা চিন্তা ছিল যে এই চাচাতো ভাই পরে আবার টাকার কথা অস্বীকার করে কিনা, তবে ইদ্রিস আলীর কাছে মনে হয় না এই যে জহর সাহেবের চাচাতো ভাই এমন মানুষ। একটা পর্যায়ে বলেছিলেন যে ইদ্রিস আলী তুমি একটু সময় বের করো, আমি জমিটা রেজিস্ট্রি করে দিই তোমার নামে, তুমি পরে আবার দিও কিছু টাকা পয়সা। এদিকে ইদ্রিস আলী যখন দেখলেন যে আসলে এখনও তো অনেক কাজ বাকি আছে, ওনার আরও বেশ কিছু মানে মাঠের কাজ, যেগুলো বর্গা জমি নিয়েছেন আর কি, একদিনের জন্য বাইরে যাবেন এমন একটা অবস্থা তার নাই, এই জন্য উনিও একটু কালক্ষেপণ করছিলেন আর কি। তো যাই হোক, এভাবে চলছিল। এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটে, তা হচ্ছে এই ইদ্রিস আলী উনি ওনার বাসার এক পাশ পরিষ্কার করার জন্য কাজ করছিলেন, কোনো শ্রমিক নেন নাই সাথে, নিজেই করছিলেন আর কি। প্রতিদিন একটু একটু করে করতেন, আবার বিশাল এরিয়া তো, এক পাশে করলে আর এক পাশে আবার জঙ্গল হয়ে যেত, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আর কি, যে সবসময় করতে হতো। তো একটা পাশ বেশ ঝোপ জঙ্গলের মতো মনে হচ্ছিল, তো ওই জায়গায় চিন্তা করলেন একটু কোদাল দিয়ে মাটি কুপিয়ে এই আগাছাগুলো, ঝোপ জঙ্গলগুলো পরিষ্কার করি। তো প্রথম দিকে উনি ওই দাটা দিয়ে ছোটোখাটো গাছগুলো কেটে ফেলেছেন, এরপর কোদাল দিয়ে ঘাস পাতা যেগুলো আছে এগুলো আবার একটু কুপিয়ে সরানোর চেষ্টা করছেন। এরকম করতে করতে একটা জায়গায় এসে কোদালের কোপ যখন পড়েছে, তখন ঠন করে একটা আওয়াজ হয়, একটা মেটালিক একটা আওয়াজ। যদি কোনো মেটালিক জিনিসের সাথে লোহা জাতীয় কোনো কিছুর আঘাত লাগে তখন এক ধরনের শব্দ হয়, ওইরকম একটা শব্দ। উনি চিন্তা করেন কী ব্যাপার, কী হইল, এখানে তো ইট টিট নাই, এই ধরনের একটা শব্দ, লোহা জাতীয় কিছু আছে নাকি নিচে। তো ওই চিন্তা করেন এখানে আবার একটা কোপ দিয়েছেন, আবার একই রকমের শব্দ হলো। মনে হলো মাটির 1 ইঞ্চি নিচে হয়তো বা আছে, এই চিন্তা করে উনি আবার কোপাতে থাকলেন। তো বেশ কিছুক্ষণ কোপালেন, প্রতিবার কোপেই কিন্তু ওই ঠন ঠন আওয়াজ হয়, কিন্তু মাটি সরানোর পর ওই জিনিসটা দেখা যায় না। এভাবে বেশ কিছুক্ষণ কোপাচ্ছেন উনি, বা মাটি সরাচ্ছেন কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে। একটা পর্যায়ে এসে ওনার চোখ আটকে যায় একটা জিনিসের দিকে, সেটা হচ্ছে একটা 4 কোণা লোহার পাত, এটা অনেকটাই আয়তাকার ছিল। এরকম একটা জিনিস, এটা দেখতে অনেকটা স্বর্ণের মতো চকচক করছে।
উনি চিন্তা করলেন যে এটা কি, এটা উনি হাত দিয়ে তুললেন। জিনিসটার পুরুত্ব ছিল 2 ইঞ্চির মতো ম্যাক্সিমাম আর কি। এক পাশে কোনো ধরনের কোনো চিহ্ন ছিল না, কিন্তু যখন উনি উল্টালেন তখন দেখলেন অপর পাশে কিছু সংকেত লেখা। এটাতে ঠিক কোন ভাষা, এটা এক্স্যাক্ট আরবি কিনা, ফার্সি কিনা, উর্দু কিনা, না কোন ভাষা, এটা আসলে বোঝা যাচ্ছিল না। উনি লেখাপড়া জানতেন না, এটাও একটা বিষয়। আর জানলেও এই ধরনের দুর্বোধ্য ভাষা উনি পড়তে পারছিলেন না, বা যে কেউ যে লেখাপড়া জানে তার পক্ষে দুর্বোধ্য ভাষাটা পড়াটা নাকি সম্ভব হতো না। উনি যখন এটা দেখলেন যে এক পাশ ফাঁকা আর এক পাশে কিছু একটা লেখা, উনি এই জিনিসটা তুলে নিয়ে ওনার স্ত্রীকে দেখালেন যে দেখো তো একটা জিনিস পাইলাম, এই জিনিসটা কি। ওনার স্ত্রী তখন বললেন যে দেখে তো মনে হচ্ছে সোনা, একদম খাঁটি সোনা, বেশ ভারী মনে হচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি এটা বাজারে নিয়ে বিক্রি করে দাও, আমাদের তো এমনি অভাব, তুমি যদি এটা বিক্রি করো তাহলে ছেলে পেলে নিয়ে আমরা একটু ভালো মতো চলতে পারবো। তো ওই দিন আসলে উনি যে বাজারে যাবেন সেই অবস্থা ছিল না। উনি ওনার স্ত্রীকে বলেন ঠিক আছে তুমি এটা রেখে দাও, আমি বাজারে নিয়ে যাব পরের দিন। ওই দিন রাতের বেলা এই ইদ্রিস আলী একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে দেখেন যে বিশাল এক প্রাসাদের মধ্যে ইদ্রিস আলী দাঁড়িয়ে আছেন। তার সামনে বড় বড় 3টা চেয়ার, চেয়ারগুলো মনে হচ্ছে পাথরের তৈরি। 3টা চেয়ারের মধ্যে মাঝখানের চেয়ারটা অন্য 2টো চেয়ার থেকে বেশ বড়। ওখানে যিনি বসে আছেন তার শরীরে লাল পোশাক পরা, মাথায় একটা বড় মুকুটের মতো আছে, চেহারাটা ভালো বোঝা যাচ্ছে না। তার পাশে আরো 2জন বসে আছে, তাদেরও একই রকম চেহারা, তবে তাদের মাথায় কোনো মুকুট নেই, তারাও লাল পোশাক পরা, তাদের চেয়ার দুটোও ছোট, আর বডির যেই আকার এটাও ছোট ওই মাঝখানের জনের থেকে। ওই মাঝখানের জন বলতেছে ইদ্রিস আলী, তুই যেটা পেয়েছিস এটা ভুল করে তোর কাছে চলে গেছে, তোর হাতে চলে গেছে, এটার জন্য আমাদের ক্ষতি হবে, তবে সেই ক্ষতিটা আমরা ইনশাল্লাহ পুষিয়ে নেব। তোর জন্য যেটা নির্দেশনা থাকবে সেটা হচ্ছে তুই আগামীকাল ঠিক যেখানে এই জিনিসটা পেয়েছিস সেখানে মাটির মধ্যে এটা দাফন করে দিবি, তা না হলে আমাদেরও কিন্তু অপূরণীয় ক্ষতি হবে, তোরও অনেক ক্ষতি হবে। খবরদার এই জিনিসটা বিক্রি করার কথা মাথায় আনবি না। তুই পেয়েছিস, ভুল করে পেয়েছিস, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই, ভুল করে পাওয়ার কারণে যতটুকু ক্ষতি হয়েছে এটা আমরা নিজেরা নিজেদের মতো করে সামলে নিব, কিন্তু দ্বিতীয় ভুল কিন্তু আর করিস না। এই কথা বলার পর ইদ্রিস আলীর ঘুম ভেঙে যায়। মানে আসলে ঘুম তো ভেঙে গেছে, ঘুম ভাঙার পর দেখে তার শরীরটা একদম ঘেমে একাকার হয়ে গেছে। উনি চিন্তা করছেন কি দেখলাম, এটা কি আসলে দুঃস্বপ্ন দেখলাম, না আসলে সত্যিই কোনো নির্দেশনা ছিল, এটা আসলে ইদ্রিস আলী ঠিক বুঝতে পারছেন না। ওই রাতে উনি আর স্ত্রীকে ডেকে এই বিষয়গুলো বলে তার ঘুম নষ্ট করতে চাইলেন না, উনি ঘুমিয়ে গেলেন। সকালবেলা উনি ওনার স্ত্রীকে বিষয়টা বললেন। ওনার স্ত্রী আবার ছিল বেশ লোভী প্রকৃতির একজন মহিলা। উনি বললেন ধুর এগুলা কিছু হয় নাকি, তুমি পাইছো মাটির নিচে, আগে যে জহর সাহেব ছিল তার তো আর্থিক অবস্থা ভালো ছিল, হয়তোবা সে এখানে রেখেছিল যাওয়ার সময় নিতে ভুলে গেছে, এগুলা কিছু না, আমরা গরিব মানুষ, আমরা এটা বিক্রি করে দিয়ে যা টাকা পয়সা পাবো ভবিষ্যতের কথা চিন্তা করে সেগুলো কাজে লাগাবো, তুমি এটা বাজারে নিয়ে যাও। উনি স্ত্রীর কথায় প্রভাবিত হয়ে ওই জিনিসটা নিয়ে বাজারে চলে গেলেন। তো একজন স্বর্ণকারের কাছে গেছেন, স্বর্ণকার এটা দেখার পর বেশ তার চক্ষু ছানা বড়া হয়ে গেছে যে এইটা তুমি কোথায় পাইলা, তোমার আর্থিক অবস্থা তো ভালো না। তখন ইদ্রিস আলী বলতেছেন যে আসলে এইটা মানে একটা গল্প ফেদেছে আর কি, যে আমার দাদার বাবা বা এরকম কেউ একজন এই জিনিসটা তার পরবর্তী প্রজন্মকে দিয়ে গেছে, তার সেই প্রজন্ম তার পরবর্তী প্রজন্মকে দিয়ে গেছে, কেউ এটা বিক্রি করে নাই, তারা অনেক ধনী ছিল, আস্তে আস্তে আমরা গরিব হয়ে গেছি, এখন কি করবো, এটা রেখে আর কি করব। আগে ধনী ছিল তারা, তাদের এটা বিক্রি করার দরকার হয় নাই, এখন আমি তো গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চা নিয়ে তো আমার চলার লাগে, অন্যের জমি বর্গা চাষ করে খাই, একটা সময় করতে হবে, এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এরা বড় হচ্ছে, মেয়েকে একসময় বিয়ে দিতে হবে, টাকা পয়সা কই পাবো, তাছাড়া জমি কিনছি এখনো তো পুরোপুরি টাকা দিতে পারি নাই, টাকাটা দিতে হবে না, এই জন্য এটা রেখে করে লাভ না, এটা বিক্রি করে দেবে। এইভাবে একটা মিথ্যা গল্প ওই স্বর্ণকারকে বলার পর স্বর্ণকার চিন্তা করছেন যে ঠিক আছে এটা কিনে নেই। স্বর্ণকার দেখলেন যে এটার ওজন বেশ, তখন স্বর্ণকার কি করলেন, বেশ ভালো অ্যামাউন্টের টাকাই তাকে দিয়েছিলেন, যেটা তার কল্পনারও বাইরে। এই টাকাগুলো নিয়ে বাড়িতে চলে আসেন ইদ্রিস আলী। বাড়িতে এসে তার স্ত্রীকে টাকাগুলো দেখালে লোভে তার স্ত্রীর চোখ দুটো চকচক করতে থাকে, এত টাকা পাইলাম। ওই সময় তো 100 টাকাতে বিঘাকে বিঘা জমি পাওয়া যেত, তখন প্রায় 1,00,000 টাকা নিয়ে ঘরে ঢুকেছে, তাহলে অবস্থা কি দাঁড়ায়।
সেই মুক্তিযুদ্ধের আগে বা ইমিডিয়েট পরে কেউ যদি লক্ষ টাকা নিয়ে ঘরে ঢোকে বা তার কারো কাছে যদি এত টাকা থাকে, তাহলে তার আর্থিক অবস্থা কেমন হতে পারে এটা তো আমরা সহজেই বুঝতে পারছি। ইদ্রিস আলী ওই রাতেই একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন সে মানে ঠিক ওই যে জিনিসটা, ওই যে 3টা অবয়ব প্রথমবার যেভাবে দেখেছিলেন আর কি, ওই 3টা অবয়ব তাকে বলছে, ইদ্রিস আলী তুই কাজটা ভালো করিস নাই, তুই যে আমাদের কি অপূরণীয় ক্ষতি করলি তা তুই নিজেও জানিস না। তোকে বললাম যে তুই আগের জায়গায় জিনিসটা রেখে দে, তুই শুনলি না, তুই তোর স্ত্রীর কথায় এই জিনিসটা বিক্রি করে দিলি। তোকে তো কিছু বলবো কি বলবো না এটা এখনই আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, তবে তোর বংশ পরম্পরায় যারা থাকবে সবাইকে শেষ করে দিব। যে পরিমাণ ক্ষতি আমাদের হয়েছে এটা হবে তার সিকি ভাগ তোর সাথে যেটা করব। জাস্ট এতটুকুই তারা বলেন। এরপরে ইদ্রিস আলীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর ওনার স্ত্রীকে এই বিষয়টা খুলে বলেন ওই রাত্রে। ওনার স্ত্রী বলে, না দূর, এগুলো কিছু হয় নাকি, আল্লাহ আমাদেরকে এটা দিছে, এটা আমাদের জিনিস, এ কিছু না, তুমি ঘুমাও তো। স্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে আবার ঘুমিয়ে পড়লেন। এরপরে কিন্তু ইদ্রিস আলী বেশ কিছুদিন বলতে সপ্তাহখানেক কোনো ধরনের কোনো স্বপ্ন দেখেন না, সব কিছু স্বাভাবিক। উনি ওই টাকা থেকে, যিনি জমির মালিক ছিলেন, এই যে জহর সাহেবের যিনি চাচাতো ভাই, তাকে টাকা দিয়েছেন। এদিকে রেজিস্ট্রি করার দিন তারিখও ফিক্সড হয়ে গেছে, জমি রেজিস্ট্রি করা হবে। এর মধ্যে ঘটে একটা ঘটনা। এক রাতে তখনও কিন্তু ওনার ছেলে যে আর একটা ঘরে শুয়েছে, তারপরে ইদ্রিস আলী বা ইদ্রিস আলীর যিনি স্ত্রী, ওনারা তখনও ঘুমান নাই, ওনাদের মেয়েটাও ঘুমিয়ে গেছে ওনাদের কাছেই। হঠাৎ করে ওনার ছেলের ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ, ওরে মরে গেলাম রে, শরীর জ্বলে পড়ে গেল রে, এরকম চিৎকার করতেছে। তখন ওনা তো ছুটে গেছে, না কি হয়েছে। তখন ছেলে বলতেছে যে আমি তো ঘুমায় আসি, হঠাৎ করে দেখি যে আমি একটা কোনো কিছুর সাথে বাধা অবস্থায় আছি, মনে হচ্ছে চারকোনা জাতীয় কোনো লোহার পাতের উপর আমাকে শুইয়ে রাখা হয়েছে, আমার হাত পা শেকল দিয়ে বাঁধা, আর এই জিনিসটা আস্তে আস্তে গরম হচ্ছে, আমার পিঠে অত্যন্ত গরম লাগতেছে। আমি এরকম একটা স্বপ্ন দেখছি, আর স্বপ্নে এটাও দেখছি যে 3টা অবয়ব এসে আমাকে বলতেছে যে আমাকে নাকি মেরে ফেলবে। তো এই জিনিসটা যখন এই ইদ্রিস আলী শোনেন, তার স্ত্রীও তো শোনেন, তখন তারা চিন্তা করেন যে কি ব্যাপার, ছেলেটা এই স্বপ্ন দেখলো। তবে ইদ্রিস আলী যে ব্যতিক্রমী কিছু চিন্তা করেন নাই তা কিন্তু না। যখন তার এই চিন্তার কথাটা তার স্ত্রীকে জানালেন, তার স্ত্রী বলে যে আরে ধুর, বাচ্চা মানুষ কি দেখছে না দেখছে, বাদ দাও তো, ঠিক হয়ে যাবে, ও মানে দুঃস্বপ্ন দেখছে। ওই রাতের পর থেকেই ইদ্রিস আলীর ছেলে আস্তে আস্তে অসুস্থ হতে থাকে। দিনের বেলা ভালো থাকলেও রাতের বেলা যখনই সে ঘুমাতো সে চিৎকার দিয়ে উঠত। সে বলতো যে সে ঘুমালেই নাকি ভয়ঙ্কর 3টা অবয়ব তাকে এসে আগুনের ছ্যাঁকা দেয়, শেকল দিয়ে বেঁধে রাখে একটা লোহার পাতের উপরে, এরপর তাকে আগুনের ছ্যাঁকা দেয়। তো দেখা যাচ্ছে যে ইদ্রিস আলীর ছেলে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। একটা সময় এসে ইদ্রিস আলীর কাছে মনে হলো যে তাকে একটা ভালো কবিরাজ দেখাবেন। ওই সময় তো ডাক্তার অ্যাভেলেবল ছিল না, গ্রামে যারা ঝাড়ফুঁক করতেন, কবিরাজ থাকতেন, এদেরই কদর ওই সময় বেশি ছিল। তো একজন কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ যখন আসেন, আসার পর প্রথমে ছেলেটাকে দেখেন, দেখার পর উনি বলেন তো আসলে বলেন তো ঘটনাটা কী হয়েছে। ছেলের সাথে সব বিষয়ে কথা হয়, ছেলের স্বপ্নে কি দেখেছে। এরপর এই ইদ্রিস আলীকে বলতেছেন, ইদ্রিস আলী আমাকে বলেন তো ঘটনাটা কি। ইদ্রিস আলী কিন্তু ওই যে স্বর্ণের পাতের ওই বিষয়টা কিন্তু অ্যাভয়েড করে যায়, সে কিন্তু কিছুই বলে না, সে অন্যান্য কথা বলে এড়িয়ে যায়। তখন ওই কবিরাজ বলতেছে, ইদ্রিস আলী আমার কাছে মনে হচ্ছে আপনি কিছু লুকাচ্ছেন আমার কাছে, তারপরও আপনি যেটা বলেছেন সেটাকে সত্য বলে ধরে নিচ্ছি, আমি এই ছেলেটার চিকিৎসার জন্য কাজ করে যাচ্ছি, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো ওই কবিরাজ তার মতো করে রুকিয়া করে যান, কিছু ওষুধ, গাছগাছড়ার কি ওষুধ যেগুলো সেগুলো দিয়ে যান। কয়েকদিন নাকি ভালো থাকে, এরপর আবার ওই ছেলের অবস্থা খারাপ হয়ে যায়। এবার কিন্তু রাতের বেলা যে শুধু সে এরকম চিৎকার চেঁচামেচি করতো তা না, দিনের বেলাতেও সে চিৎকার চেঁচামেচি করতো। সে ঘুমালেই নাকি কে এসে তাকে আগুনের ছ্যাঁকা দিত, শেকল দিয়ে হাত পা বেঁধে ফেলতো। ওই 3টা অবয়বকে সে দেখতো, কিন্তু এদের চেহারা ভালো করে বোঝা যেত না। সে ঘুমাতেই পারতো না, ঘুমালেই এই সমস্যা, দিনে হোক রাতে হোক, সারা রাত না ঘুমিয়ে দিনের বেলা তো একটু ঘুম আসবে, চোখ বন্ধ করলেই ঘুমের মধ্যে এই জিনিসটা চলে আসতো। সে যে কি যন্ত্রণা, না ঘুমাতে পারার কি যন্ত্রণা, আবার ঘুমালে স্বপ্নের মধ্যে এরকম যন্ত্রণা দিত। আবার সেই কবিরাজকে খবর পাঠানো হয়। কবিরাজ আসেন, আসার পর কবিরাজ বলেন যে আমার কিন্তু শুরুতেই মনে হয়েছিল যে আপনারা আমাকে কিছু লুকাচ্ছেন, আমি যেই তদবির দিয়েছি তাতে তো এরকমটা হওয়ার কথা না।
সত্যি করে বলেন তো আসলে আপনারা কি লুকাচ্ছেন? তখন এই ইদ্রিস আলী এবং তার স্ত্রী এই পুরো ঘটনা খুলে বলেন। এই যে স্বর্ণের পাত, ওনারা কি স্বপ্ন দেখেছিলেন, তারপর ছেলের সাথে কি হয়েছে, এই সব কিছু খুলে বলেন। তখন ওই কবিরাজ বলেন যে সর্বনাশ, আপনারা তো বিশাল বড় ভুল করে ফেলছেন। এখন তো এটা আর কোনো তদবিরে বা ঝাড়ফুঁকে হবে না, এটা তো একদম আয়ত্তের বাইরে চলে গেছে। এই কাজ কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক, কোনো হুজুরি সহজে করতে পারবে না। আমি যতটুকু যা বুঝতেছি, ওই জিন পরিবারের বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। তারপরও আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি। ওই কবিরাজ একদিন পরে জানান যে এই যে জিন পরিবার, এরা নাকি খুবই সম্ভ্রান্ত এবং রাজকীয় বংশের জিন। রাজকীয়দের যে সমস্ত গোত্র থাকে, এই গোত্রের একটা অংশ এই যে জহরের যে ভিটাটা, এই ভিটার আশেপাশে বসবাস করত, অনেক আগে থেকেই করত, এখনও করে, কিন্তু কখনোই তাদের উপস্থিতি মানুষকে জানান দেন নাই সহজে। মানুষকে তারা বিরক্তও করতো না। হ্যাঁ, যখন লোকজন ছিল না একদমই, তখন তাদের উপস্থিতি কেউ কেউ টের পেয়েছে। এই কারণে পেয়েছে যাতে করে লোকজন এখানে না থাকা অবস্থায় দুষ্টু লোকজন এখানে এসে দেখা যাচ্ছে নেশাপানি করতে পারে, অনেক ধরনের ঝামেলা করতে পারে, এটা যাতে না করে এই জন্য তারা কিছু আলামত প্রকাশ করেছে মাত্র। এছাড়া কিন্তু তারা কখনোই মানুষদেরকে বিরক্ত করেনি। জহর সাহেব যে এখানে অনেকদিন ছিলেন, তারা কখনোই নাকি ঘুণাক্ষরেও টের পান নাই যে এইখানে কোনো জিনেদের বসতি আছে। এমনকি এই যে ইদ্রিস আলী, সেও টের পেত না, কিন্তু কোনো একটা অজানা কারণে সে একটা স্বর্ণের পাত পেয়ে গেছে এবং সেটা বিক্রি করতে নিষেধ করার পরেও ইদ্রিস আলী তার স্ত্রীর প্ররোচনায় এই কাজটি করে ফেলেছে। এটা পরবর্তীতে কবিরাজ এসে জানালেন এবং বললেন যে আসলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এটা জানা যায়নি এবং তারা খুবই ক্ষিপ্ত হয়ে আছে, তারা প্রতিশোধ নেবে এবং এই প্রতিশোধ নেওয়াটা নাকি তাদের জন্য বৈধ। এই কারণে বৈধ, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা নাকি তার অতি সামান্য অংশ হবে যদি ইদ্রিস আলীর পরিবারকে ধ্বংস করে দেয়। জাস্ট এতটুকুই জানা গেছে। ওই কবিরাজ তো মাপ চেয়ে চলে যান যে আপনাদের চিকিৎসা করতে পারবো না, যা ঘটবে এর জন্য আপনারাই দায়ী। এবং এই ইদ্রিস আলীর যে স্ত্রী, তাকে অনেক ভৎসনা করে যান ওই কবিরাজ, যে আপনি খুব লোভী প্রকৃতির একজন মহিলা, আপনার কারণে এটা হয়েছে, আপনার হাজব্যান্ড এত খারাপ না, কিন্তু আপনি এটাতে উৎসাহ দিচ্ছেন। এখন যা হবে আপনাদের ভাগ্যে এটা আছে, আপনাদের উপরে একটা অভিশাপ নেমে আসছে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে মাপ চান, দেখেন আল্লাহ মাফ করেন কিনা। এটা বলে তো চলে যান। তো কবিরাজ চলে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তার ছেলেটা মারা যায়। আসলে ছোট মানুষ কয়েকদিন না ঘুমায় থাকতে পারে, তারপর ঘুমালেই শরীরে যন্ত্রণা শুরু হয়ে যায়। দিনের বেলাতেও শরীরে যন্ত্রণা হয়, না ঘুমানোর একটা যন্ত্রণা তো আছেই, আর তারপর ঘুমানোর মাত্রই এই ধরনের যন্ত্রণা শুরু হয়ে যায়। ছেলেটা মারা যায়। ছেলেটা মারা যাবার পর তাকে নিয়ম অনুযায়ী বা ধর্মীয় রীতিনীতি মেনেই সমাহিত করা হয়। এরপর আসলে ইদ্রিস আলী এবং তার স্ত্রী খুবই অনুশোচনা করতে থাকেন, হাই হাই, এটা কী করলাম। এরই মধ্যে ঘটার একটা ঘটনা, সেটা হচ্ছে এই যে টাকাটা, এই টাকাটাও নাকি ঘর থেকে গায়েব হয়ে যায়। যতটুকু খরচ করতে পেরেছিলেন তারা, ওই টাকা তো চলেই গেছে আরেকজনের হাতে, পরেও কিন্তু এই টাকাটা ছিল না। তাহলে সব দিক থেকেই ক্ষয়ক্ষতি হয়ে গেল। অল্প কিছুদিনের মধ্যে হঠাৎ করে ওনার যে ছোট মেয়ে, যার বয়স 5 কি 7 বছর ছিল, তার কলেরা হলো। কলেরা হয়ে 2 দিনের মাথায় মেয়েটা মারা যায়। ছেলে এবং মেয়ে এই দুইজনকে হারিয়ে ইদ্রিস আলী এবং তার স্ত্রী পাগল প্রায় হয়ে যায়। সন্তানের শোকে এরা দুজনই খুবই কাতর হয়ে পড়ে। এভাবে চলে যায় আরও বেশ কিছু বছর। সন্তানের শোক এটা তো আস্তে আস্তে কমে এসেছে, যেহেতু সময় চলে যাচ্ছে, মানুষ অনেক কিছুই ভুলে যায়, সময়ের সাথে আস্তে আস্তে নিজেদেরকে মানিয়ে নেয়। তবে এরপরে ওনাদের কোনো আর সন্তানাদি হয়নি। স্বামী স্ত্রী ওনারা আছেন, এখন আর কোনো কিছুর উপর লোভ করেন না। এদিকে ঘটে আর একটা ঘটনা। ওনার স্ত্রী পার্শ্ববর্তী একটা পুকুরে গোসল করতে গিয়েছিলেন, আর এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু গ্রামে জানাজানি হয়ে গিয়েছিল যে এই জহরের ভিটায় ইদ্রিস আলী উনি গুপ্তধন পেয়েছিলেন। গুপ্তধন পাওয়ার পর সেটা এরকম কাজ করছে, যার কারণে তার 2 সন্তান মারা গেছে। তো ইদ্রিস আলী যখনই বাইরে যেত বা ইদ্রিস আলীর স্ত্রী যখনই বাইরে যেত, মানুষজন এই বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করতো। তারাও খুব আফসোস করে, আক্ষেপ করে এগুলো সম্পর্কে বলতো যে হ্যাঁ আসলে এরকম ঘটনা ঘটছে। এদিকে এই যে জমির যে রেস্ট্রির ব্যাপারটা, এই রেস্ট্রির ব্যাপারে ইদ্রিস আলী আর আগ্রহ দেখান নাই। উনি চিন্তা করেছিলেন যে এই জমি নিয়ে এত ঝামেলা, 2 সন্তানকে হারাইলাম, এত কিছু হয়ে গেল, এই জমি আমি আর রেস্ট্রি করবো না, থাক যেভাবে আছে ওভাবেই থাক। এভাবে কিন্তু ওনারা ওখানে রয়ে গেছেন। আর যেহেতু উনি ওটা চাচ্ছিলেন না, ওই যে জহর সাহেবের চাচাতো ভাইও উনি তো চাচ্ছিলেন যে জমিটা তাকে রেস্ট্রি করে দিতে, ইদ্রিস আলী সাহেব ওভাবে রাজি হচ্ছিলেন না, কারণ এটা নিয়ে তার একটা আতঙ্ক ছিল, ভয় ছিল। তো ওই চাচাতো ভাই এটাও বলেছিলেন, ঠিক আছে আপনি যেহেতু রেস্ট্রি করতে চাচ্ছেন না,
তো আপনি তো আমাকে অনেক টাকাও দিয়ে ফেলেছেন, আমি টাকাগুলো আপনাকে দিয়ে দিই, আপনি তাহলে অন্য জায়গায় চলে যান। তো সেটাও পারছিলেন না, কারণ হচ্ছে ওই ভিটার উপরে তার 2টা সন্তান মারা গেছে, ওইটাতেও তার একটা মায়া ছিল। সব মিলিয়ে আসলে সময় চলে যাচ্ছিল। একদিন ঘটে একটা ঘটনা, এই ইদ্রিস আলীর স্ত্রী উনি পুকুরে গিয়েছেন গোসল করার জন্য। উনি যখন পুকুরে গোসল করতে গিয়েছেন তখন সময়টা বেলা 12টা 12:30 এরকম একটা সময় আনুমানিক আর কি। তো যখন গোসল করার জন্য পানিতে নেমেছেন, তার আশেপাশে কিন্তু আরও অনেক মহিলারাই ছিল ওখানে। যখন কোনো মহিলারা গোসল করতে আসতো, কোনো পুরুষ সদস্য ওখানে আসতেন না। আবার যখন পুরুষ সদস্যরা আসতেন, মহিলারা যদি ইমার্জেন্সি পানি নেওয়ার দরকার থাকতো বা বাসন মাজার দরকার থাকতো, এটা করে চলে যেত, তারা কিন্তু আবার গোসল করার জন্য আসতেন না। এরকম একটা বিষয় কিন্তু তারা মেনটেন করতেন, সামাজিক একটা শিষ্টাচার যেটা থাকে আর কি, সেটা। তো তখন মহিলারা আসছেন, ইদ্রিস আলীর স্ত্রীও আসছেন গোসল করার জন্য, আর উনি আসলেই তাদের সন্তানাদি নিয়ে এরকম কথা হতো, আক্ষেপ হতো। তো ইদ্রিস আলীর স্ত্রী গোসল করতে নেমেছেন, নামার পর হয় কি, হঠাৎ করে পুকুরের মাঝ বরাবর মনে হচ্ছে একটা ঘূর্ণি পাক সৃষ্টি হয়েছে। তবে সেই ঘূর্ণি পাকটা যে অনেক বড় ঘূর্ণি পাক বিষয়টা এরকম না, হালকা একটা ঘূর্ণি পাক। ওই সময় হয় কি, ইদ্রিস আলীর স্ত্রী চিৎকার করে ওঠেন, এই 2টা হাত আমার পা টেনে ধরছে রে, আমারও তোমরা ধরো ধরো। তখন ওনারই পাশে থাকা মহিলা যারা গোসল করছেন, তারা আবার ইদ্রিস আলীর স্ত্রীর হাত টেনে ধরেন। তারাও কিন্তু অনুভব করছিলেন কিছু একটা ইদ্রিস আলীর স্ত্রীকে টেনে নিয়ে যাচ্ছে। ওনারা অনেক চেষ্টা করেছিলেন, একটা সময় ওনাদের হাত থেকে ইদ্রিস আলীর স্ত্রীর হাত ছুটে যায়। এদিকে ওনারাও তো চিৎকার চেঁচামেচি করছিলেন, যেহেতু মহিলারা যখন গোসল করতে নামতেন পুরুষ সদস্যরা আশেপাশে আসলে আসতেন না। কিন্তু যখন চিৎকার চেঁচামেচি হচ্ছিল দূর থেকে, পুরুষ সদস্যরা শুনে তারাও আরও অনেক পুরুষদেরকে ডাকেন, তারা চলে আসে। এসে শুনে এই অবস্থা, তারা তো জাল টাল ফেলেছেন, কোথাও পাওয়া যায় না। আর ওই যে পানির পাকটা কিন্তু তখনই থেমে গেছে যখন ইদ্রিস আলীর স্ত্রী তাদের হাত থেকে ছুটে গেছে। ইদ্রিস আলী চলে আসেন, উনিও কাছাকাছি জায়গায় ছিলেন। উনি তো এসে বলেন যে হায় হায়, আমার তো আর কেউই রইল না, আমি একাই রইলাম। এখন স্ত্রীর যেই ডেড বডি, এটা তো পাওয়া যাবে। তারা অপেক্ষা করেন যে হয়তোবা তার ডেড বডিটা ভেসে উঠবে। 1 দিন চলে যায়, ডেড বডি ভেসে ওঠে না। 2 দিন চলে যায়, ডেড বডি ভেসে ওঠে না। তখন সিদ্ধান্ত হলো, এই যে গ্রামীণ কিছু ডুবুরি থাকে না, তারা পুকুরে নেমে হারানো জিনিসপত্র খুঁজে দেয়, এরকম 3 জন ডুবুরিকে ডাকা হলো। তারা নামলেন পুকুরে। নামার পর মোটামুটি তাদের দম ছিল 10 মিনিটের মতো, তারা এরকম 10 মিনিটের মতো পানি নিচে ছিলেন। এরপরে উঠে আসলেন। উঠে আসার পর মনে হচ্ছিল তারা কিছু একটা দেখে ভয় পেয়েছেন। তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা কিছু বলতে চাচ্ছিলেন না, শুধু এতটুকু বললেন যে এই মহিলার লাশ মনে হয় আর পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না, লোকজন তো অনেক আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছে। তারপর গ্রামের যারা একটু মাতব্বর গোছের লোক আছেন, সম্মানিত লোক আছেন, তারা জিজ্ঞেস করছে। এভাবে কয়জনের অনুরোধ আসলে অ্যাভয়েড করা যায়? একটা পর্যায়ে একজন ডুবুরি বললেন যে আমরা 3 জনই একই দৃশ্য দেখেছি। তা হচ্ছে এই মহিলার লাশ এই পুকুরের নিচেই আছে। আমরা দেখলাম একটা স্বর্ণের বড় পাতের উপরে এই মহিলাটাকে শুইয়ে রাখা হয়েছে, আর তার হাত পা শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমরা টানাটানি করার চেষ্টা করেছিলাম, কিন্তু হঠাৎ করে মনে হলো যে কোনো একটা ভয়ঙ্কর কিছু আমাদেরকে তাড়া করতে আসছে। তখনই আমরা উপরে উঠে চলে আসছি, এর লাশ হয়তো আর পাওয়া যাবে না। সত্যি ওনার লাশটা আর পাওয়া যায়নি। এরপর এই যে ইদ্রিস আলী, উনি একদিন স্বপ্নে দেখেন, হয়তোবা ওই রাতেই স্বপ্নে দেখেছিলেন। তা হচ্ছে ওই যে 3টা অবয়ব, বড় বড় 3টা সিংহাসনে বসা, মাঝখানে যিনি আছেন তিনি শুধু কথা বলেন, অন্য 2টা কথা বলে না। সে বলছে, ইদ্রিস আলী, তোকে কিন্তু আমরা মারবো না, তোকে কিছুই করব না। তুই যে ক্ষতি আমাদের করেছিস তার অতি সামান্য মাত্রই আমরা প্রতিশোধ নিয়েছি। আমাদের জায়গা থাকলে তুই আরো কিছু করতি, কিন্তু আমরা সেটা করি নাই। তোকে কিছুই করব না। আমরা যেভাবে আমাদের স্বজনদেরকে হারিয়েছি, স্বজনদেরকে হারিয়ে আমরা জীবিত আছি, তুইও তোর স্বজনদেরকে হারিয়ে জীবিত থাকবি। এটাই তোর শাস্তি, তোকে কিছুই করব না। এরপরে ইদ্রিস আলী কখনোই ওই 3টা অবয়বকে স্বপ্নে দেখেন নাই। ইদ্রিস আলী সবসময় বলতেন, আমাকে কেন মারলো না, আমাকে মারতো, আমি অপরাধী, আমার সন্তানদেরকে কেন মারলো, হায় হায় আমি কেন বললাম না, এরকম আফসোস করতো সবসময়। তার খাওয়া দাওয়া ঠিক ছিল না, তারপর চুল দাড়ি একদম এলোমেলো অবস্থা হয়ে যায়, পাগলের মতো হয়ে যান। একটা সময় এই ইদ্রিস আলী নিরুদ্দেশ হয়ে যান। কোথায় যে উনি চলে গেছেন কেউ বলতে পারেন না। উনি কি জীবিত আছেন না মারা গেছেন সেটাও কেউ বলতে পারে না। এখন এই জমির যিনি মালিক, ওই চাচাতো ভাই, উনি তো আসলে ওই জমিটা বিক্রি করে দিয়েছিলেন, ফাইনালি রেজিস্ট্রি করা হয়নি। এখন কি করবেন এই জমি নিয়ে? উনি চিন্তা করেন এই জমিটা একটা অভিশপ্ত জমি, এটা নিয়ে আমি আর কোনো কাজ করবো না, এটা এইভাবেই পড়ে থাক, এটা নিয়ে আমার আর
কোনো কিছু করার দরকার নেই, আমি কারো কাছে বিক্রিও করবো না, সরকার যদি এটা নিয়ে যেতে চায় নিয়ে যাক, এটার উপর আমার কোনো দাবি দেওয়া নেই। যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, তো এরপরে ওই জমিটা বহু বছর ওভাবেই পড়েছিল। কালের বিবর্তনে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। ইদ্রিস আলী কিন্তু ওই জায়গাটা কিনলেও মানুষ ওটাকে ওই জহরের ভিটা নামেই চিনে থাকে। এখন অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, এটা হয়তোবা ওই সরকারি খাস জমি হয়ে গেছে, ওই জায়গার অনেক পরিবর্তন হয়ে গেছে। তারপর দেখা যাচ্ছে যে চাচাতো ভাইরা জায়গা কিনেছিলেন বা যে চাচাতো ভাই জায়গা কিনেছিলেন উনিও মারা গেছেন, ওনার উত্তরসূরিরা ওই জায়গা নিয়ে কী করেছেন বা তারাও এই বিষয়গুলো ওইভাবে জানেন কিনা, জানলেও ওনারা ওইভাবে আসলে শেয়ার করেছেন হয়তো বা কাউকে কাউকে। তো এভাবে কিন্তু এই বিষয়টা অনেকের মুখে মুখে থাকলেও ওই জায়গাটার ঠিক অবস্থান শনাক্ত করাটা এখন অনেকটাই মুশকিল হয়ে যায়। সময়ের বিবর্তনে প্রায় 50 বছরের বেশি সময় পার হয়ে গেছে, 55 বছর বা আরও বেশি হতে পারে, এরকম একটা সময় পার হয়ে গেছে, অনেক কিছু তো পরিবর্তন হয়ে যায়। এই কারণে ওই জায়গারও অবস্থান এখন শনাক্ত করাটা অনেক মুশকিল হয়ে যায়। প্রিয় লিসেনার্স, আসলে লোভে পড়ে মানুষ অনেক কাজই করে ফেলে। আর এই ধরনের গুপ্তধন, এই গুপ্তধন বিষয়ে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। আমি দেখি বাংলাদেশে একটা শ্রেণী আছে যারা গুপ্তধন খুঁজে বেড়ায়, এটা একটা প্রতারক চক্র। দেখা যায় তক্ষক, এই তক্ষক নিয়ে মনে করেন যে এক ধরনের প্রতারণা চলে। তারপর এই যে পিলার, ব্রিটিশরা পিলার স্থাপন করে গিয়েছিলেন, এই পিলারের ভিতরে ম্যাগনেট আছে, এগুলো নিয়ে এক ধরনের প্রতারণা চলে। তো সত্য কথা এটাই, যখন মাটির নিচে কোনো জিনিস থাকে একটা সময় পর এগুলো কিন্তু জিনেদের দখলে চলে যায়। আর জিনেদেরকে ম্যানেজ না করে, তারা যদি স্বেচ্ছায় যদি কাউকে না দেয়, এই জিনিস যদি কেউ নেয়, বিক্রি করে, ভোগ করে, এদের খুবই ভয়ঙ্কর ধরনের পরিণতি নেমে আসে। বাংলাদেশের অনেক রিনাউন্ড পার্সন যারা কোনো না কোনোভাবে এই জিনিস পেয়েছেন, কিন্তু এই জিনেদের সাথে নেগোসিয়েশন করে না, টাকা দিয়ে হয়তো বা নিয়েছেন কারো কাছ থেকে, তাদের পরিণতিও কিন্তু খুব খারাপ হয়েছে। হয়তোবা বিষয়গুলো ওভাবে সামনে আসে না, বাট বাস্তবতা কিন্তু এটাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি সৌমিত্র রয়কে, সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি মাশফিক ভাই, জিলুর রহমান ভাই, সাদিকুর রহমান ভাইকে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা ইনশাআল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডের সাথে যারা যুক্ত ছিলেন বা পরবর্তীতে যুক্ত হবেন তাদেরকেও জানাচ্ছি শুভেচ্ছা। আসছে শুক্রবার আমরা চেষ্টা করব, কথা দিতে পারছি না, আমরা চেষ্টা করব আমাদের 500কে স্পেশাল এপিসোডের যেই দ্বিতীয় আয়োজন সেটা নিয়ে আসার জন্য। তো আজকের ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই এই ভিডিও লাইক বাটনে প্রেস তো করবেনই, সেই সাথে কমেন্ট সেকশনেও জানাতে হবে। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, বিদায় নিব। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ধর্মওয়ালদের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম মোহাম্মদ সাদিকুর রহমান। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মুসাফফাত নামক স্থানে রয়েছেন। ওনার দেশের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামে। এই ঘটনাটি উনি ওনার এক কলিগ, যার নাম হচ্ছে পিটার, যার বাড়ি কেনিয়াতে, তার কাছ থেকে সংগ্রহ করেছেন। এই পিটার কেনিয়ার কিতুই কাউন্টির কাম্বা গোত্রের একজন বাসিন্দা। এই কাম্বা গোত্রের বড় একটা অংশের লোকজন কালো জাদুতে নাকি পারদর্শী। এদের প্রায় সব কাজেই কালো জাদুর ব্যবহার করা হয়। পিটারের বাবা তাদের ওই অঞ্চলের একজন বেশ মাতব্বর বলতে হবে। বিশেষ করে যারা এই ধরনের কালো জাদুতে পারদর্শী, যারা একটু মাতবার গোছের আর কি, তাদেরকে নাকি স্থানীয় ভাষায় কিথিতা বলা হয়। বিশেষ করে যারা জাদুকরদের সর্দার হন তাদেরকে কিথিতা বলা হয়। পিটারের বাবার নাম বেশ একটু জটিল, মুস ইয়োকা। এই বানানটাও নাকি কঠিন। বানানটা লিখে পাঠিয়েছেন সাদিকুর রহমান ভাই। এই বানানটা পড়ে কিন্তু উচ্চারণটা করাটা বেশ ডিফিকাল্ট হয়ে যায়। পিটার 2003 সালের দিকে তার বাড়ি ত্যাগ করে, আর 2008 সালের দিকে দেশই ত্যাগ করে। প্রথমে লেবানন, আর এখন সংযুক্ত আরব আমিরাতে আছে। তার স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে এখন সে ভালোই আছে। সে ছোটোবেলা থেকেই তার বাবার করা এই কাজকে পছন্দ করতো না, আর তাদের বংশ পরম্পরায় কিন্তু এই কাজ শিখতে হয়, অর্থাৎ পিটারকেও জাদু শিখতে হবে। কিন্তু ও যেহেতু এটা পছন্দ করতো না, যার কারণে পিটার বাড়ি থেকে পালিয়ে কেনিয়ার রাজধানী নাইরোবিতে চলে যায়। সেখানে যাবার পর
এই পিটার তার সাথে কাজ করা একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করে। বিয়ে করার কিছুদিন পর তার বাবা খোঁজ পেয়ে তাকে নিতে আসলে সেখান থেকে পালিয়ে স্ত্রীসহ লেবাননে চলে যায়। এর ভিতরে আরও অনেক কিছু হয়ে গেছে যেগুলো আসলে পিটার শেয়ার করতে চায় না। এগুলো শেয়ার করলে তার বাবাকে মানুষের কাছে ছোট করা হবে। তো বিয়ের পরে তার বাবার আসলে দেখা যাচ্ছে যে এমন কিছু চিন্তাভাবনা আসে যে পিটারকে ওই স্ত্রী থেকে সরিয়ে আনতে হবে। তারপর দেখা যাচ্ছে যে পিটারের এমন কিছু ক্ষতি করেছেন যার কারণে পিটার কি করেছেন, পিটার সৃষ্টিকর্তার কাছে নালিশ দিয়ে রেখেছেন। নিজের চোখে দেখা তার বাবার 3টি কাজ শেয়ার করেছেন। তো সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করব। এক রাতে পিটারের পরিবার সবাই খাবার খেয়ে বসে আছে, গল্পগুজব করছে। হঠাৎ করে বাড়ির বাইরে থেকে পিটারের বাবার নাম ধরে কেউ একজন ডাকে। ডাক শুনে পিটারের বাবা বের হলে দেখা গেল একই গ্রামের একজন ব্যবসায়ী ভাই এসেছেন, যার সাথে আগে থেকেই পিটারের বাবা পূর্ব পরিচিত ছিলেন আর কি। ওই লোকটা কান্নাকাটি করছে। পিটার বাবা জিজ্ঞেস করে হয়েছেটা কি? তখন সেই ব্যক্তি বলেন যে ভাই আমার তো সব শেষ। তখন পিটার বাবা বলেন যে কি হয়েছে বলেন খুলে। তখন উনি বলছেন ভাই আপনি তো জানেন আমার 2টা ব্যবসা আছে, চালের ব্যবসা আর সবজির ব্যবসা। বেশ কিছুদিন আগে আমি বেশ বড় 2টা চালান তুলেছিলাম আমার গোডাউনে। আমার অর্জিত সম্পদের প্রায় 1/3 আমি বিনিয়োগ করেছি সেখানে। কয়েকটি বড় অর্ডার ছিল, এই কারণে আমি লাভের আশায় কাজটি করেছিলাম। কিন্তু আজ সন্ধ্যার পরে হঠাৎ আমার 2টি গুদামে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার সন্দেহ কেউ একজন শত্রুতা করে এই কাজটি করেছে। এখন আপনি আমাকে সাহায্য করেন। সব শুনে পিটার বাবা বলেন ঠিক আছে আপনি অপেক্ষা করেন, আমি আসতেছি। এই বলে তিনি ঘরে গিয়ে পিটারকে বললেন চল এই মুহূর্তে একটা আসন করা লাগবে। যেহেতু পিটার পরিবারের বড় সন্তান আর একমাত্র ছেলে, তাই তার বাবার অবর্তমানে তাকেই সব দায়িত্ব পালন করতে হবে। আর এই কারণেই পিটারকে তার বাবা সবসময় সাথে রাখতেন। পিটারকে নিয়ে আর সেই লোকটিকে নিয়ে পিটার বাবা চলে যান তাদের আসনের ঘরে। আর পিটারকে উনি নির্দেশনা দেন যাও ওই লোকের ওই গুদামে যাও, সেখান থেকে পুড়ে যাওয়া কিছু ছাই আর যে সমস্ত পণ্য পুড়ে গেছে এরকম পণ্যের অংশ বিশেষ সাথে করে নিয়ে আসবা। আর ওই যে লোকটা যিনি আসছেন তাকে বললেন যে আপনি আপনার কিছু ব্যবহৃত কাপড় আর শরীরে 2 ফোঁটা রক্ত আমাকে দিবেন। পিটারকে একটা মন্ত্র শিখিয়ে দিলেন তার বাবা, সাথে 1 বাটি মাটি দিলেন। বললেন ছাই আর পুড়ে যাওয়া পণ্য ওঠানোর সময় এই মন্ত্র কিন্তু পড়তে হবে। যদি এগুলো হাতে নেওয়ার পরে পরিবেশ শান্ত থাকে তাহলে ভালো, আর যদি কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায় তাহলে এই মন্ত্র পাঠ বন্ধ না করে যে অবস্থায় থাকবে সেই অবস্থায় উল্টো হেঁটে চলে আসতে হবে। আর যদি কোনো কিছু তাকে বাধা দেয় তাহলে যেন মন্ত্র পড়তে পড়তে এই বাটিতে থাকা মাটি দিয়ে একটা বৃত্ত এঁকে এর ভিতরে চোখ বন্ধ করে বসে থাকে। পিটার গুদামে গিয়ে সব সংগ্রহ করার পর যখন চলে আসবে তখন শুরু হয় মনে হচ্ছে বিশাল এক ঝড়। এই বুঝি পিটারকে উড়িয়েই নিয়ে যাবে। ওই গোডাউনের মধ্যে এমন ঝড় শুরু হয়ে গেছে। পিটার চিন্তা করছে নিঃসন্দেহে এটা স্বাভাবিক কিছু না। তবুও মন্ত্র পড়তে পড়তে আসার জন্য সে চেষ্টা করতে থাকে। একটা পর্যায়ে তার কাছে মনে হলো বাতাস তাকে খুব শক্তভাবে 4 দিক থেকে চাপ দিচ্ছে। সে কোনো দিকেই এখন আর যেতে পারছে না। তখন সে তার বাবার দেয়া মাটি দিয়ে 4 দিকে বৃত্ত এঁকে চোখ বন্ধ করে বসে থাকে। তখন হঠাৎ করে মনে হলো একটা নরম কিছু তার চোখের উপর এসে পড়ল আর সে মাটি থেকে উপরে উঠে গেল। সে চোখ খোলার চেষ্টা করলেও খুলতে পারছিল না। তখন একটা গম্ভীর আওয়াজ, যা তার বাবার আওয়াজের মতো ছিল, তবে এটি খুব মোটা ছিল, বলে ওঠে আমি হাত সরানোর আগ পর্যন্ত চোখ খোলার চেষ্টা করবে না। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে হাত সরে গেল। পিটার চোখ খুলে দেখলো তার বাবার সামনে সে বসে আছে। তখন তার বাবা তাকে জিজ্ঞেস করলো কি ভয় পেয়েছো? পিটার বলল না ভয় পাই নাই, তবে কে ছিল যে আমাকে এখানে নিয়ে এলো? তখন তার বাবা তাকে উত্তর দিল এটা আমার ছায়া। এটা বাবার ছায়া, এটার অর্থ কী? তখন কিন্তু পিটারটা বুঝতে পারেনি, তবে এই বিষয় নিয়ে সে আর প্রশ্ন করেনি। কিছুক্ষণ পরে সেই লোকটা সব কিছু নিয়ে এলো। পিটার বাবা লোকটার কাছ থেকে সব কিছু নিয়ে তাকে বললেন যে আপনি পাশের রুমে বসেন, আমি আপনাকে ডাকবো। তখন পিটারের বাবা ছাই, পুড়ে যাওয়া পণ্যের অংশ বিশেষ, তারপর লোকটার জামা আর কয়েক ফোঁটা রক্ত একত্র করে একটা পাত্রের মধ্যে রেখে দিলেন আর একটা পুতুলের সামনে হাত জোর করে মন্ত্র পড়তে শুরু করলেন। তখন হঠাৎ পুতুলের চোখগুলো দপ করে চলে উঠল। পিটার বলল যে আমার কাছে মনে হলো পুতুলটা জীবন্ত হয়ে উঠেছে। তখন নাকি পিটারের বাবা পুতুলটিকে সব কিছু বলল যে ঘটনা কী হয়েছে। তখন নাকি পুতুল কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে আবার দপ করে চোখ জ্বলে ওঠে আর ওই পুতুলের ভেতর থেকে কথা বলা শুরু হয়ে গেল। পুতুলটা বলল এই লোকটার এক প্রতিবেশী দোকানদার হিংসা করে এক তান্ত্রিকের মাধ্যমে কালো জাদু করিয়েছে।
এই জাদুকর এই সমাজের না, অন্য গোত্রের, অন্য গ্রামের, অন্য সমাজের। এই বলে পুতুলটা আবার নিষ্প্রাণ হয়ে গেল। পিটারের বাবা লোকটাকে ডাকলেন আর সব বললেন যে তার পাশের দোকানদার তার উপর এই জাদুটা করে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটিয়েছে। তার ব্যবসা সুখ শান্তি নষ্ট করাই ছিল তার মেইন উদ্দেশ্য। তখন লোকটা বলল, এটি কাটানোর উপায় কি? তখন পিটার বাবা জিজ্ঞেস করলেন, আপনি কি শুধু এটা কাটাতে চান নাকি প্রতিশোধ নিতে চান? তখন লোকটা বলল, সে প্রতিশোধ নিতে চায়। এটা শোনার পর পিটার বাবা তাদের পাশে বসিয়ে তার কাজ শুরু করলো। প্রথমে তিনি ব্যবসায়ীর উপর থেকে কালো জাদুর প্রভাবটা কাটালেন এবং দ্রুত সময়ের মধ্যে প্রতিশোধ নেওয়ার কাজ শুরু করে দিলেন। তিনি একটা পাত্রের মধ্যে পানি নিলেন আর সেখানে কিছু কালো মাটি এবং ওই পুতুলের শরীরের একটা সুতা, ওই পুতুলের কিন্তু জামা কাপড় পরানো ছিল, ওই জামার একটা সুতা কেটে সে ওই পানিতে দিল। হঠাৎ করে এই পানির মধ্যে একটা লোকের ঘুমন্ত চেহারা ভেসে উঠল। পিটার কিন্তু এটা দেখছে যে একটা লোক ঘুমাচ্ছে, এই ঘুমন্ত ব্যক্তির চেহারা ভেসে উঠেছে। আর এই চেহারার উপরে পিটারের বাবা একটা সূচ দিয়ে আঘাত করতে শুরু করলো আর পানি মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। এই জাদুটিকে নাকি কাইথি বা পানির আয়নার খেলা বলা হয়, স্থানীয় ভাষায় আর কি। এটি সাধারণত পশুদের খেলার সময় এক পক্ষ অন্য পক্ষের পশুর উপর প্রয়োগ করে, যার ফলে ওই পশুটি পাগল হয়ে যায় আর হেরে যায়। পরের দিন নাকি দেখা যায় ওই ব্যবসায়ীর পাশের দোকানের লোকটা রাস্তায় পাগলের মতো ঘুরছে। এই গেল একটা ঘটনা। এবার আসি দ্বিতীয় ঘটনায়। পিটারদের গ্রামেই নাকি হঠাৎ করে গবাদি পশু চুরি বেড়ে যায়। তখন গ্রামের অনেকেই পিটারের বাবার কাছে আসে এই সমস্যার সমাধানের জন্য। তখন পিটারের বাবা সবাইকে মাটি পরা দেন আর বলেন এগুলো গোয়াল ঘরের চারপাশে ছিটিয়ে দেওয়ার জন্য। ওই রাতেই ঘটে একটা ঘটনা। সবাই তো গোয়াল ঘরের চারপাশে ছিটিয়ে দিয়েছে। তো ওই রাতে কোনো একজন বাড়ির যে গোয়াল আছে ওখান থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা গেল। গ্রামের অনেকের সাথে পিটারও সেখানে গিয়ে দেখলেন যে এক ব্যক্তি একটি গরুর দড়ি ধরে গোয়ালঘরের ঠিক দরজার কাছে দাঁড়িয়ে আছে। লোকটা এমনভাবে দাঁড়িয়েছিল সে যেন কোনো পাথরের মূর্তি। তার চোখ দুটো বড় বড় হয়ে খোলা, কিন্তু সে পলক ফেলতে পারছিল না। মনে হচ্ছিল সে অনেক চেষ্টা করছে পলক ফেলার জন্য, কিন্তু পারছে না। গরুটির দড়ি তার হাতে ধরা, কিন্তু সে এক কদমও নড়তে পারছিল না। গ্রামের লোকজন তাকে ধাক্কা দিলেও সে নড়ছিল না, এমনকি পড়েও যাচ্ছিল না। মনে হচ্ছিল তার পা মাটির গভীরে গেঁথে আছে। সে প্রচণ্ড ঘামছিল এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। লোকটির শরীর স্পর্শ করলে মনে হচ্ছিল আগুনের উপর হাত রাখা হয়েছে। তখন সেখানে থাকা কয়েকজন পিটারের বাবাকে ডেকে আনার চেষ্টা করলেন। পিটারের বাবা এসে যখন তার বিশেষ মন্ত্র পড়ে লোকটির কপালে কিছু পানি ছিটিয়ে দিল, তখন তার হাত থেকে গরুর দড়িটা এমনি এমনি খুলে গেল। ওই লোকটি তখন হঠাৎ মাটিতে আছড়ে পড়ল, জ্ঞান হারালো। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে যা বলেছিল তা শুনে সবার রক্ত হিম হয়ে গিয়েছিল। সে আসলে চোর। এই গ্রামে হঠাৎ করে এই যে চুরির কাজগুলো সেই করছিল। সে যখন এই বাড়িতে চুরি করতে এসেছে, যখন এই গরুটা নিয়ে এসে বের হতে চেয়েছিল, হঠাৎ দেখলো তার সামনে এক বিশাল আগুনের দেয়াল দাঁড়িয়ে আছে। সে যেদিকেই যেতে চাচ্ছিল সেদিকেই সেই দেয়াল তাকে ঘিরে ধরছিল। সে আরও বলল, হঠাৎ সে দেখতে পায় তার পায়ের নিচের মাটি সরে গিয়ে হাজার হাজার বিষাক্ত সাপ কিলবিল কিলবিল করছে। সে এক পা বাড়ালেই সাপে কামড়াবে, এই ভয়ে সে স্থির হয়ে দাঁড়িয়েছিল। আর তার কানে বারবার এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসছিল, তুই যদি এক চুল নড়িস তবে এই সাপ তোকে গিলে খাবে। ছোট্ট কান্নাকাটি করে ওখানে উপস্থিত সবার কাছে পা ধরে ক্ষমা চায় এবং স্বীকার করে যে সে অন্যায় করেছে, তাকে যেন সবাই ক্ষমা করে দেয়। পিটার বলেছিল তার বাবা এক বিশেষ জাদু ব্যবহার করেছিল, এটাকে স্থানীয় ভাষায় উঙ্গু বলা হয়। এটি সাধারণত শত্রুকে থামিয়ে রাখা বা চোর ধরার জন্য খুব পরিচিত কেনিয়ার একটা জাদু, যা এই কাম্বা গোত্রের মাঝে প্রচলিত রয়েছে। এই জাদুটা শুধু মানুষকে ভয় দেখিয়ে স্থির করে রাখে। এবার আসি তৃতীয় ঘটনায়। একদিন এই কিতুই জেলার এক সম্ভ্রান্ত কাম্বা পরিবার প্রধান পিটারের বাবার দরজায় হাজির হলো। তিনি ছিলেন বৃদ্ধ। তিনি পিটারের বাবাকে ডেকে বের করলেন আর কাঁদতে কাঁদতে বললেন যে, দেখুন, আমার পরিবারটাকে বাঁচাতে হবে। আমার পরিবারে 5টা ছেলে ছিল, কিন্তু আজ আমার মাত্র একটা ছেলে বেঁচে আছে। ওই বৃদ্ধের চোখে মুখে ছিল চরম আতঙ্ক। বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে বললেন, আমার 5 ছেলের মধ্যে 3 বছরের ব্যবধানে 4 ছেলের মৃত্যু হয়েছে। অনেক তান্ত্রিকের কাছে গিয়েছি, তারা কেউ কিছুই বলতে পারেনি। সবাই বলেছে এসব স্বাভাবিক। আবার কেউ কেউ বলেছে কোনো জিনের আক্রমণ। তবে জিনের আক্রমণ থাকলেও এখন তো কোনো জিনের উপস্থিতি বোঝা যাচ্ছে না। এই করে করেই 4টি সন্তান হারিয়েছে। এখন আপনার কাছে এসেছি, আপনি কিছু একটা করেন। তখন পিটারের বাবা জিজ্ঞেস করলেন,
ছেলেগুলো কিভাবে মারা গেল আমাকে একটু বিস্তারিত বলেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তখন ওই বৃদ্ধ বলতে শুরু করলেন যে প্রথম ছেলেটা কীভাবে মারা গেছে। প্রথম ছেলে একদিন মাঠ থেকে কাজ শেষ করে বাড়িতে আসে। বাড়ির প্রবেশ মুখে এসে সে হঠাৎ করে বুকের উপর হাত দিয়ে চিৎকার করতে থাকে। সবাই দৌড়ে গেলে দেখা গেল যে ছেলেটা এবার মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে আর কিছু বলার চেষ্টা করছে। এইভাবেই সে মারা যায়। তার বুকে এবং পিঠে ছিল দুটি হাতের চাপের চিহ্ন। দেখে মনে হচ্ছিল কেউ যেন বড় দুটি হাতের পাঞ্জা দিয়ে তার বুক আর পিঠে চাপ দিয়ে রেখেছিল। এইভাবেই সে মারা গিয়েছিল। ওই সময়ই দ্বিতীয় ছেলের মৃত্যু কিভাবে হলো, এবার বৃদ্ধ লোকটি বললেন তার ছেলেটা খুব ভালো সাঁতারও ছিল। তাদের এলাকায় সাঁতার প্রতিযোগিতায় সে বেশ কয়েকবার জয়লাভ করেছে, কিন্তু সে একদিন হঠাৎ পানিতে ডুবে মারা যায়। যারা তার মৃতদেহ উদ্ধার করেছিল তারা বলে যে ছেলেটিকে কেউ গলা টিপে মেরেছে, তাও আর পানির ভেতরে, কেননা তার গলায় ছিল বড় বড় আঙ্গুলের দাগ। তৃতীয় ছেলেটা কীভাবে মারা গেল, এই ছেলেটা একদিন তার ছুরিতে ধার দিচ্ছিল। হঠাৎ করে তার মা দেখে যে সে বিড়বিড় করে কিছু একটা বলছে। তার মা তাকে জিজ্ঞেস করলো, কিরে বাবা কী বলতেছিস? সে পেছন দিকে ফিরে তাকিয়ে চোখ বড় বড় করে একটা বিশ্রী হাসি দিয়ে নিজের গলা নিজে কেটে ফেললো। এভাবেই সে মারা গেল। চোখের সামনে নিজের সন্তানকে এভাবে শেষ হতে দেখলেন। সে কেন ছুরিতে ধার দিচ্ছিল, বিড়বিড় করে কী পড়ছিল, এটা তো বুঝতে পারলেন যে এটা স্বাভাবিক কোনো কিছু না। চতুর্থ ছেলে, এই ছেলেটা তৃতীয় ছেলের মৃত্যুর একদিন পরে রাতের বেলা হঠাৎ করে ঘুমের ভেতরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। মা বাবা গিয়ে দেখলেন যে তার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে, রক্ত ঝরছে। মা বাবাকে দেখে সে চিৎকার চেঁচামেচি থামিয়ে হঠাৎ করে অট্ট হাসি শুরু করলো। হাসতে হাসতেই নাকি হঠাৎ করে ছেলেটা নিস্তেজ হয়ে গেল, অর্থাৎ সে ওই সময় মারা গেল। কে তাকে আঘাত করেছিল, কি হয়েছিল, কিছুই বোঝা গেল না। এই সমস্ত কথা বলে বৃদ্ধ কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন যে জনাব, আমার বংশ তো শেষ হয়ে যাচ্ছে, আর একটা ছেলে বেঁচে আছে। 3 বছরে আমার 4 জন যুবক ছেলেকে আমি হারিয়েছি। এখন এই ছেলেটাও প্রতি রাতে অদ্ভুত আচরণ করছে। সে মাঝরাতে কবরের দিকে দৌড়ে যেতে চায় আর বলে কেউ একজন তাকে ডাকছে। পিটারের বাবা শান্তভাবে সব শুনলেন। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ জিন বা সাধারণ কোনো জাদুর কাজ নয়। পিটার বাবা পিটারকে বললেন, পিটার, আজ আমাদের সরাসরি রক্ষক জিনদেরকে ডাকতে হবে। স্থানীয় ভাষায় এই রক্ষক জিনদেরকে আঙ্গাই বলা হয়। এই পরিস্থিতি সাধারণ তান্ত্রিকদের নিয়ন্ত্রণের বাইরেই থাকে। পিটারের বাবা ওই বৃদ্ধকে বললেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি আসতেছি। এই বলে পিটারের বাবা একা তার আসন ঘরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর তিনি বাইরে আসলেন। এইটুকু সময় তিনি একদম ঘামে ভিজে গিয়েছিলেন। বাইরে এসে তিনি বৃদ্ধকে ডেকে প্রশ্ন করলেন, আপনার তৃতীয় পূর্বপুরুষের কবর কোথায় আছে, এটা আপনি জানেন? তখন বৃদ্ধ লোকটি বললেন, আমি সঠিক জানি না, তবে খুঁজলে পাবো। তখন পিটারের বাবা বললেন, আমি সব তথ্য যদি পাই তাহলে এই তথ্যটা কেন পাইলাম না এটা তো বুঝতে পারলাম না। আপনার সম্পর্কে সব তথ্য আমি জেনে ফেলেছি, কিন্তু আপনার তৃতীয় পূর্বপুরুষের কবর কোথায় এটা আমি বুঝতে পারিনি। তাহলে সমস্যাটা এখানেই আছে। এখন শোনেন, আপনাদের উপর খুবই ভয়ঙ্কর প্রাচীন আমলের মুভি ওয়ামাকু জাদু করা হয়েছে। আর এই জাদু ভয়ঙ্কর মৃত্যু খেলার জাদু। এটি হঠাৎ করে শুরু হয়, মাঝে কয়েক পুরুষ পর্যন্ত থাকে, আবার মাঝে মাঝে দেখা যায় যে একদম বংশ নির্বংশ করে দেয়। এটি এমন এক জাদু যা কোনো সাধারণ তান্ত্রিক করতে পারে না। এটি আপনার বংশের পিছনে তৃতীয় পুরুষ মৃত ব্যক্তির চোয়ালের হাড় এনে তাতে বিশেষ মন্ত্র পড়ে একটা তরল মাখানো বা একটা তরলে এই হাড়টাকে মাখানো হয়েছে। তারপর এই হাড়টাকে আবার কবরে রেখে দেওয়া হয়েছে। এভাবেই জাদুটা করা হয়। আর এই কবরের পাহারাদার হিসেবে নিয়োজিত আছে অবাধ্য কিছু ইবলিশের পূজারী জিন, যার কারণে আমি সব তথ্য সংগ্রহ করতে পারলেও এই কবর কোথায় আছে তা জানতে পারিনি। কারণ তারা এমন এক মায়াজাল সৃষ্টি করে রাখে, কোনো জিনের পক্ষে এর তথ্য বাইরে বের করা সম্ভবই নয়। আর এটি এক অতৃপ্ত পিশাচকে আহ্বান করে করা হয়। আর এই পিশাচ এই মৃত ব্যক্তির শেষ পুরুষের মৃত্যু নিশ্চিত করার আগ পর্যন্ত থামে না। তবে এটি দীর্ঘমেয়াদী জাদু। প্রতিটি বলি এই পিশাচকে আরও শক্তিশালী করে তোলে। তবে প্রতি বছরের এক বিশেষ সময় এই পিশাচ বলি গ্রহণ করে। তবে আপনার চতুর্থ ছেলে বলির শিকার এখনও হয়নি, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। তিনি আরও বলেন, এই জাদুটি করার জন্য যে কষ্টটা করা হয়েছে তার থেকেও বেশি কষ্ট করা হয় এই জাদুটা নষ্ট করার জন্য। এমনকি এই জাদু ভাঙার চেষ্টা যে করবে তার সামান্য ভুল তার মৃত্যুর কারণ হতে পারে। এই জাদু কাটানোর জন্য ওই কবরটা খুঁজে পাওয়া জরুরি। সেখান থেকে তার চোয়াল আবার বের করে এটিকে পরিশুদ্ধ করে ঠিক জায়গায় আবার রেখে দিতে হবে।
পিটারের বাবা এটা জানতেন যে শুধু স্মৃতির উপর ভরসা করে, অর্থাৎ মেমোরিতে যেই তথ্য আছে এইটার উপর ভরসা করে এই কবর খুঁজে পাওয়া সম্ভব নয়। কারণ মুভি ওয়ামাকো জাদুর প্রভাবে ইবলিশ পূজারী জিনেরা পুরো এলাকাটিকে একটা মায়াজালে ঢেকে রাখে। সাধারণ চোখে যা জঙ্গলের মতো লাগে, বড় বড় গাছপালার মতো মনে হয়, কিন্তু আসলে সেখানে কিছুই নেই, এটা একটা গোলক ধাঁধা। পিটারের বাবা বৃদ্ধ লোকটিকে বললেন যে চলেন এই মুহূর্তে আপনার বাড়িতে যাব। লোকটির বাড়িতে এসে তিনি বৃদ্ধর ছেলের কাছে গিয়ে তাকে দেখলেন। পরে ঘরের চারপাশে 4টি পেরেক গিরে দিয়ে বললেন, আমি আসার আগ পর্যন্ত কোনো অবস্থাতেই এখান থেকে বাইরে বের হওয়া যাবে না। আর আপনার ছেলেকে বেঁধে রাখেন, কারণ সে বাইরে যেতে চাইবে, আর বাইরে গেলেই কিন্তু বিপদ হয়ে যাবে। যেভাবেই হোক তাকে কিছু সময়ের জন্য আটকে রাখতেই হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা কাজ শেষ করতে পারি। মনে রাখবেন, আমি যখনই ওই কবরের পাশে যাব আপনার ছেলে ঘর থেকে বাইরে বের হবার চেষ্টা করবে, আর তাকে বেঁধে রাখার পরও তার পাশে কয়েকজন পবিত্র মানুষ থাকতে হবে যাদের শরীর সম্পূর্ণরূপে পাক পবিত্র। পিটার বাবা বৃদ্ধকে বললেন, আপনি আমাদের সাথে যাবেন। এই বলে পিটারের বাবা একটা লাল তরল জাতীয় তেল বের করে পিটারকে এবং বৃদ্ধকে মাখতে বললেন, নিজেও মাখলেন। তারা যখন স্থানীয় একটা কবরস্থানের পাশে গেলেন, তারা দেখতে পেলেন সেখানে বিশাল বড় একটা গাছ, অথচ সেখানে কোনো গাছ ছিল না। আর এই কবরস্থান ব্যবহার করা হয় যে কারণে, যেহেতু সবসময় ব্যবহার করা হয়, সবসময় এটাকে পরিষ্কার করে রাখা হয়, এটা দেখভাল করার জন্য লোকও আছে, এটা পরিত্যক্ত কোনো কবরস্থান না। পিটার বাবা তখন তার ঝোলা থেকে বিশেষ এক প্রকার লাল রঙের ধূপ বের করলেন এবং এটি একটা মশালের মতো করে জ্বালিয়ে এর সাথে কিছু একটা লাল তরল ছিল যেটা অনেকটা রক্তের মতো, এটা লাগিয়ে দেন এবং তারা এগিয়ে যান। তখন রাস্তাটি পরিষ্কার হয়ে যায়, তখন আর কোনো গাছপালা দেখা যাচ্ছিল না। তিনি বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, এবার বলুন আপনার পূর্বপুরুষের কবর কোন দিকে? তখন বৃদ্ধ তাকে এক পাশ দেখিয়ে দিলে তারা সেদিকে যান। ওখানে হাজার হাজার কবর ছিল, একটার উপর অনেকগুলো কবর হয়ে গেছে, আসলে শনাক্ত করাটা অত্যন্ত দুরূহ ব্যাপার। তখন পিটারের বাবা বৃদ্ধ লোকটার হাতের আঙ্গুল কেটে অল্প রক্ত তার সাথে নিয়ে আসা একটা পাত্রের মাটিতে, ওই পাত্রের মধ্যে মাটি ছিল, সেখানে মিশিয়ে চারদিকে ছিটিয়ে দিলে তারা 2-3টা কবর দেখতে পায়। অন্য কোনো কবর তারা দেখতে পাচ্ছে না। তার মানে হচ্ছে এই 2-3টা কবরই হচ্ছে তার পূর্বপুরুষদের কবর, আর অন্য সব কবর ভ্যানিশ হয়ে গেছে এই পদ্ধতিটা ব্যবহার করার পর। এগুলোর উপর আবার নামও লেখা ছিল, তারা দেখতে পাচ্ছেন কোনটা কার কবর। তখন চারদিকের আবহাওয়া গরম হতে শুরু করে, সাথে সাথে চারদিক থেকে বাতাস বইতে শুরু করে, মনে হচ্ছিল সব কিছু উল্টোপাল্টা হয়ে যাবে। আশ্চর্যের বিষয় হলো, সেখানে থাকা ওই বৃদ্ধর পূর্বপুরুষের কবর, যার চোয়ালের মাধ্যমে জাদু করা হয়েছে, সেই কবরটি তখন মাটিসহ শূন্যে ভাসতে লাগলো। মাটি থেকে প্রায় 3-4 হাত উপরে শূন্যে মাটিসহ ভাসছে, মানে পুরো কবরটা মনে হচ্ছে মাটির ভিতর থেকে উঠে গেছে। এটা দেখে বৃদ্ধ কান্নাকাটি শুরু করে দেন। তিনি ভেবেছিলেন হয়তো তার ছেলেকে আর বাঁচানোই যাবে না। তখন পিটারের বাবা পিটারের হাতে থাকা একটা কোদাল শাবল দিয়ে বললেন, কিছুক্ষণের মধ্যেই এই কবরটি আবার স্বাভাবিক হয়ে যাবে, একদম স্বাভাবিক কবর যেভাবে থাকে ওভাবে হয়ে যাবে। এটা যখন শান্ত হয়ে যাবে, এটি শান্ত হওয়ার সাথে সাথে তুমি কবর খোঁড়া শুরু করবে। তোমার কোদালের সামনে যেই আসুক না কেন একদম কেটে ফেলবে, কোদালের কোপ কিন্তু থামাবে না। এই বলে পিটারের বাবা মন্ত্র পড়তে শুরু করলেন, আর পিটার কোদাল হাতে দাঁড়িয়ে পড়ল। বৃদ্ধ শাবল নিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর তারা দেখেন কোথা থেকে 2-3টা আগুনের গোলা এসে কবরের ভেতরে প্রবেশ করলো, আর সাথে সাথে এক আত্মচিৎকার ভেসে আসে। কিছুক্ষণ পর আগুনের গোলাগুলা বেরিয়ে আসে, কিন্তু তখন এই গোলার হাত ছিল আর তাদের হাতে ছিল 3টা সাপ, অর্থাৎ এই গোলাগুলোর হাত দেখা যাচ্ছিল, তাদের প্রত্যেকের হাতেই 3টা করে সাপ ছিল। এই সাপগুলোর আবার মাথা ছিল 2টা, কোনটার আবার 3টা। এগুলো নাকি নড়াচড়া করছিল। এরপরেই কবরের মাটির সাথে এগুলো মিশে যেতে লাগলো, আর সাথে সাথে পিটার কবর খোঁড়া শুরু করলো। প্রথম আঘাতে পিটার দেখলো যে তার মা কোদালের সামনে বলতেছে, বাবা তুই আমার উপর কিভাবে কোদাল চালাবি? এই দেখে পিটার পিছু হটতে চাইলে বৃদ্ধ তখন শাবল দিয়ে আঘাত করলো। পিটারের মা তখন গায়েব হয়ে যায়। পিটার বুঝতে পারে এটি একটি মায়াজাল। পিটার আবার খুঁড়তে শুরু করে। পিটার শুনতে পারে তার মা তার কানে কানে বলছে, বন্ধ কর, আমার খুব কষ্ট হচ্ছে। যখন পিটার কোদাল রাখতে যাবে, তখন পিটার বাবা বলেন, পিটার খবরদার, কারো কথা কিন্তু শুনিস না, এখন কিন্তু অনেক কিছু শুনতে পাবি, এসব কিছুই ভুল, এই সময় কেউ এখানে আসতে পারবে না, আমাদের হাতে সময় অল্প। তখন পিটার এবং ওই বৃদ্ধ একসাথে কাজ শুরু করে। তারা তখনও অনেক কিছু ইমাজিন করছিল, তারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখছে, তবে এদিকে তখন আর তার মন দিচ্ছিল না। কিছুক্ষণের মধ্যে কবর খনন করা হয়ে যায়। পিটার বলে, এই অল্প সময়ে এই কবর খোঁড়া ছিল অসম্ভব। তারপর কীভাবে যেন হয়ে গেছে। তারা দেখে ভেতরে একটা কফিন রয়েছে, কিন্তু কফিনের ঢাকনা নেই, আবার ভেতরে কোনো মাটিও নেই। এতক্ষণ যে মাটি ভাসমান অবস্থায় ছিল
কিন্তু ভেতরে কোনো মাটি দেখা যাচ্ছে না সেভাবে। আর একটা ডেড বডি দেখা যাচ্ছে, ওই ডেড বডি কোনো রকমের কোনো পচন ছিল না ওই ডেড বডিতে, মনে হচ্ছে মাত্র কবর দেওয়া হয়েছে, মনে হচ্ছে মৃত ব্যক্তি হাসছে, এমন একটা অবস্থা। পিটার বুঝতে পারলেন এই কবরটা অনেক আগের। এই যে তারা যে দেখছে এটাও মনে হচ্ছে একটা গোলক ধাঁধা। পিটারের বাবা তখন দ্রুত কাছে চলে আসে, বৃদ্ধের হাত থেকে শাবল নিয়ে কফিনের দিকে মারলেন। তখন আর একটা ঘটনা ঘটল। তখন এই পিটার দেখে যে এখন তো কফিনের উপরে ঢাকনা আছে, আর যখন কফিনের উপরে ওই শাবলটা মেরেছে তখন দেখতে পেল শাবলটা কফিনের উপরের অংশ ভেদ করে ভেতর দিকে চলে গেছে। অথচ এতক্ষণ কিন্তু পিটার এবং বৃদ্ধ ঢাকনাটা দেখেই নাই। পিটারের বাবা তখন চিৎকার করে বললেন, পিটার সাবধান, আমাদের সময় কিন্তু শেষ হতে চলছে, তাড়াতাড়ি ঢাকনা সরিয়ে লাশের চোয়াল নিয়ে আয়। তখন পিটার এবং ওই বৃদ্ধ অনুভব করলো তাদের চারপাশে একটা যে বেষ্টনী দেওয়া আছে, এই বেষ্টনী ভেদ করে মনে হচ্ছে কোনো দমকা হাওয়া ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার ওই বেষ্টনীর চারদিকে ওই বাতাসটা ঘুরপাক খাচ্ছে, অনেকটা ঘূর্ণিবায়ুর মতো। পিটার ঢাকনাটা খুলল, খোলার পর দেখতে পেল লাশটির কঙ্কাল আছে, কিন্তু একটা মাটির কলস রয়েছে পাশে। কলসটি ছিল রক্তবর্ণের কাপড়ে মোড়ানো, অর্থাৎ লাল কাপড়ে মোড়ানো। পিটার বাবা বলেন, পিটার কাপড়টা সরাবি না, কাপড়ে হাত না লাগিয়ে কোদাল দিয়ে ওই কলসটি উপরে তুলে আন। পিটার খুব সাবধানে ওই কলসটি উপরে তোলার পর মনে হলো আশেপাশে কিছু ভয়ঙ্কর জন্তু রয়েছে যারা আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, কিন্তু কী যে এগিয়ে আসছে এটা দেখতে পাচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে বড় আকৃতির কোনো প্রাণী যদি গাছপালা ভেঙে দৌড়ে এগিয়ে আসে, যেরকমটা মনে হয় ওই রকম। আর অনেক বাতাস কিন্তু চতুর্দিকে বয়েই চলেছে। পিটারের বাবার মন্ত্রপুত বৃত্তের দেয়াল ভেদ করে আসতে পারছে না। পিটারের বাবা পিটারের কাছ থেকে ওই কলসটি নিয়ে কলসটি ভেঙে ফেললেন। সাথে সাথে দেখা গেল সেই অভিশপ্ত চোয়ালের হাড়, সেটি কালো রঙের এক আঠালো তরলে ডুবেছিল, যা থেকে পচা মাংসের তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। কলস থেকে চোয়ালটি বের করার সাথে সাথে চারপাশের তাপমাত্রা মনে হচ্ছে কমে যেতে শুরু করলো। কবরের ভেতর থেকে এক অদ্ভুত পোড়া গন্ধ বের হতে লাগলো, আর তারা দেখলো দূরে ওই বৃদ্ধের মৃত 4 ছেলে দাঁড়িয়ে কান্না করছে। ওই বৃদ্ধও দেখতে পেল যে তার যে 4 ছেলে মারা গেছে দূরে দাঁড়িয়ে কান্না করছে। তারা বৃদ্ধকে বলছে, বাবা আমাদের সাথে আসো, আমাদের খুব একা লাগছে। বৃদ্ধ সেদিকে কান না দিয়ে পিটারের বাবার কাজ দেখা শুরু করলেন। এই দৃশ্য কিন্তু পিটারও দেখছিল, পিটারের বাবাও দেখছিল। তখন পিটার দেখে ওই অবয়বগুলো তখন কী করলো, একটার একটার মধ্যে ঢুকে যাচ্ছে। এই 4টা যখন এক জায়গা হয়ে গেল তখন বিশাল এক দানবে পরিণত হয়, আর এই দানবের শরীরে হাজার হাজার চোখ মিটমিট মিটমিট করছিল। পিটারের বাবা দ্রুত তার ঝোলা থেকে একটি কাচের শিশি বের করলেন, তাতে ছিল আঙ্গাই বা রক্ষক জিনদের দেয়া পবিত্র পানি। এই পানিটা আসলে কিসের পানি এটা পিটারের বাবা বলতে পারেন না। সেই পানি ওই চোয়ালের উপর ঢালতেই কালো তরলটি কালো ধোঁয়ায় পরিণত হয়ে উড়ে যেতে লাগলো। মনে হচ্ছিল চোয়ালের হাড়টি জীবন্ত মানুষের মতো নড়াচড়া করতে শুরু করেছে। হাড়ের দাঁতগুলো একটার একটার সাথে ঘষা লেগে এক ধরনের কর্কশ শব্দ তৈরি করছিল, যা শুনলে মনে হচ্ছিল কোনো পাগল অট্টহাসি দিচ্ছে। হাড়টি থেকে ফিনকি দিয়ে কালো রক্ত বের হতে শুরু করলো। একটা পর্যায়ে চোয়ালটি একদম পরিষ্কার সাদা হয়ে গেল। তখন তারা দেখলো বাইরের পরিবেশ একদম শান্ত, সব কিছু স্বাভাবিক। পিটার বলেছেন এই পানিটা নাকি তার বাবাকে একটা জিন এনে দিয়েছিল। এটা খুবই পবিত্র পানি, কিন্তু কোথা থেকে এনে দিয়েছে সেটা বলেনি। কবরের চারপাশের অন্ধকার কেটে গিয়ে আবার চাঁদের আলো ফিরে এলো। বৃদ্ধ লোকটি অবাক হয়ে দেখলেন সেই কালো হাড়টি এখন সাধারণ সাদা হাড়ে পরিণত হয়েছে। পবিত্র করার পরে পিটারের বাবা হাড়টিকে সরাসরি কবরের মাটিতে রাখলেন না। তিনি বললেন, এই হাড় মাটিতে সরাসরি স্পর্শ করলে এই জাদুর রেশ মাটিতে ছড়িয়ে পড়তে পারে। তিনি তার ঝোলা থেকে একটি শুকনো পশুর চামড়া বের করলেন, হাড়টিকে সেই চামড়ায় জড়িয়ে তার উপর এক ধরনের গাছের পাতা, যেটা স্থানীয় ভাষায় উমুনু বলা হয়, এই পাতা দিয়ে মুড়িয়ে দিলেন। তো এই পাতা নাকি দুষ্ট জিনেদের কাছে বিষ তুল্য। এটা ধরার সাথে সাথে তাদের শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে, সুতরাং এটা কেউ ধরতে পারবে না, বিশেষ করে জিনেরা আর কি। মানুষ পারবে, জিনেরা পারবে না। পিটারের বাবা কফিনের ভেতরে চোয়ালটি রাখার সময় একটি অদ্ভুত কাজ করলেন। তিনি হাড়টিকে উল্টো করে রাখলেন, অর্থাৎ দাঁতগুলো থাকবে নিচের দিকে, মাটির দিকে। উনি কিন্তু এভাবে রেখেছেন আর কি। তো মুভি ওয়ামাকো জাদুর শক্তি, যেটা হাড়ের মুখ বা উপরের অংশ দিয়ে করা হয়, এর জন্য এটিকে উনি উল্টো করে রেখেছেন। কবরটি ভরাট করার সময় পিটারের বাবা কোনো তাড়াহুড়া করলেন না, স্বাভাবিকভাবেই করতে বলেছেন। তিনি প্রতিটি স্তরে একটি নির্দিষ্ট নিয়ম মেনে মাটি দিলেন। প্রথমে কিছু ছাই, তারপরে আবার মাটি, তারপরে কিছু পাথর, আর শেষে এসে বৃদ্ধকে বললেন, আপনার হাতের রক্ত মাটির সাথে মিশিয়ে দিন।
তো এটা করার পর গর্তটি পুরোপুরি ভরাট করা হলো। পিটারের বাবা উঠে দাঁড়িয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন, আপনার তৃতীয় পূর্বপুরুষের কবর নিরাপদ এবং আপনার পরিবারের সবাই এখন নিরাপদ। পাহারাদার জিনেরা তাদের উৎস হারিয়ে ফেরত গেছে। এবার আমরা ফেরত যাব, আপনি এখন আপনার ছেলের কাছে ফেরত যান। পরদিন সকালবেলা তার ছেলেটা যখন ঘুম থেকে উঠলো, সে কিছুই মনে করতে পারে না। তার কাছে মনে হলো সে একটা দীর্ঘ একটা ঘুম দিয়েছে, ঘুমের মধ্যে অনেক দুঃস্বপ্ন দেখেছে, সে ওই ঘুম থেকে জেগে উঠেছে। বৃদ্ধ লোকটি পিটারের বাবার হাতে কৃতজ্ঞতাস্বরূপ কিছু উপহার দিলেন। পিটারের বাবা বৃদ্ধকে বললেন, আপনি কি প্রতিশোধ নিতে চান? তখন বৃদ্ধ বললেন, আমি চাই আমার পরিবারের উপর কেউ যেন আর আক্রমণ করতে না পারে। তখন পিটারের বাবা সেই মতো কিছু কাজ করেন। আর পিটার বাবা এমনভাবে কাজ করেছিলেন যে ক্ষতি করেছে সে নিজেই নিজের জালে জড়িয়ে যাবে। পিটার বলেন যে এই কথার মানেটা কি, এটা তার বাবাকে জিজ্ঞেস করলে তার বাবা শুধু হাসতেন। তিনি বলেছিলেন যে আমি যাদের মাধ্যমে কাজ করি তাদেরকেও কিছু উপহার দিতে হয়। পিটার বলেছিল যে এই জাদু কাটানোর জন্য তার বাবা এক শয়তানের পূজারী জিনের সাহায্য নিয়েছিলেন। এই জিনের সাথে তার বাবা চুক্তিবদ্ধ, যখন এই ধরনের বলির প্রয়োজন হবে বা কোনো ধরনের যদি বলির প্রয়োজন হয়, পিটারের বাবা সেই জিনকে বলির ব্যবস্থা করে দেবে, আর বিনিময়ে জিনটা পিটারের বাবার কাজে সাহায্য করবে। তবে কিছু কিছু জায়গায় এই জিন নাকি কাজ করতে পারতো না, তখন পিটারের বাবা অন্য জিনদের সহযোগিতা নিত। পিটার বলে যে তার বাবার কাছে অসংখ্য ভয়ঙ্কর জিন রয়েছে যারা দুনিয়ার নিকৃষ্ট জিনেদের মধ্যে পড়ে। এদের মধ্যে বেশিরভাগই লুসিফার বা শয়তানের পূজা করে। তো এই পর্যন্তই পিটার বলেছিলেন যে এরকম 3টা বিষয় সে নিজের চোখে দেখেছে। এই 3টা বিষয়ের মধ্যে লাস্ট যেই বিষয়টা, এটা সে নিজের হাতেও অনেক কাজ করেছে। একটা পর্যায়ে সে এই জাদুর প্রতি একদম বিরক্ত হয়ে ওঠে, সে এগুলো ছেড়ে দিয়ে চলে যায়। তার বাবা তাকে ফেরত আনার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। প্রিয় লিসেনার্স, একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কোনো আত্মীয় স্বজন যখন মারা যায়, তাকে গোসল দেওয়ার সময় অবশ্যই খুবই পরিচিত কোনো ব্যক্তিকে এই গোসলটি করানোর অনুমতি দিতে হবে। আর গোসল করানোর সময় অবশ্যই নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে উপস্থিত থাকতে হবে। কেননা যারা জাদুকর, এরা কি করে, যারা প্রফেশনাল লাশের গোসল দেয় তাদেরকে দিয়ে কিন্তু অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক করে। অনেক ধরনের তাবিজ আছে যেটা মৃতদেহের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। এটা তো আর বোঝা যায় না, শরীরের বিভিন্ন অংশের মধ্যে ঢুকিয়ে দেয়। এইগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর কালো জাদু। এর মাধ্যমে বহু পরিবারকে একদম শেষ করে দেয়া যায়। এই জন্য এই বিষয়টা আমরা কিন্তু খেয়াল রাখবো প্রিয় লিসেনার্স, যে আমাদের পরিচিতজন যখন মারা যাবেন তাদের ডেড বডি গোসল দেওয়ার সময় অবশ্যই এমন কোনো বিশ্বস্ত ব্যক্তি যেন সেখানে উপস্থিত থাকেন, যিনি প্রতিটা মুহূর্ত পর্যবেক্ষণ করবেন। কোনো অবস্থাতেই কোনো লোক যেন এই লাশের শরীরের কোনো অংশে কোনো কিছু দিয়ে দিতে না পারে, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হবে।